এই বাচ্চাটা আমার মানতে পারছি না হৈমন্তী। বিয়ে 2 মাসও হয়নি, এর মধ্যে তুমি মা হয়ে গেলে। কি অদ্ভুত না? বিধবা ছিলে তখন কার সঙ্গে না কার সঙ্গে কি করেছ, তার দায়ভার আমার কাঁধে ফেলতে চাইলে তো আমি মানব না। ফরহাদের কণ্ঠে ঘৃণা নাকি বিরক্তি হৈমন্তী বুঝতে পারল না। স্বামীর মুখে এমন কথা শুনে বেশ ঘাবড়ে গেছে। 2 দিন অসুস্থ ছিল, আজকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়েছে। রিপোর্ট পজিটিভ এসেছে। ভেবেছিল ফরহাদ খবরটা শুনে খুশি হবে, কিন্তু এমন কিছুই হলো না। লোকটা ওকে ঘৃণা করে। এই বিয়ের আগে ওর আরেকবার বিয়ে হয়েছিল। বিয়ে বলতে রেজিস্ট্রি হয়েছিল, পরে অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু কপাল খারাপ, সেদিন বাড়ি ফেরার পথে বড় সড়ক দুর্ঘটনায় মারা যায়। হৈমন্তী অনেক ভেঙে পড়েছিল। সমাজের লোকজন নানান রকম কথাবার্তা বলতো, তাই নিরুপায় হয়ে ওর বড় ভাই 15 লাখ টাকা যৌতুকের বিনিময়ে ফরহাদের সঙ্গে ওর বিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত ছেলেটার আচরণে তেমন কিছুই বুঝতে পারিনি। ওর সঙ্গে তেমন হাসি খুশি না হলেও টুকটাক কেয়ার করত। হৈমন্তী ভেবেছিল যেহেতু পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, সেহেতু এত তাড়াতাড়ি ভালোবাসাটা আশা করা উচিত না। বরং যেমন আছে তেমন চলুক, মানিয়ে নিবে। লোকটাকেও যথেষ্ট শ্রদ্ধা করে। বাড়িতে যতক্ষণ থাকে লোকটার আশেপাশে থেকে সেবা যত্ন করে। কখনো ভাবেনি এই লোকটাকে ওকে ঘৃণা করতে পারে। হৈমন্তীর চোখ দিয়ে পানি ঝরছে। ভেতরটা প্রচণ্ড জ্বলছে তার। অথচ চোখে পানি নেই, তবে পা ঠক ঠক করে কাঁপছে। হঠাৎ ফরহাদে চিৎকারে ও চমকে উঠল। কি ভেবেছিস অন্য লোকের বাচ্চাকে আমার বলে চালিয়ে দিবি? অপেক্ষা কর, তোর ব্যবস্থা আমি করছি। আম্মা, আম্মা কোথায় তুমি? ফরহাদ চিৎকার করে নিজের মা শায়লা বানুকে ডাকছে। লজ্জায় অপমানে হৈমন্তী মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম। সবাই জানলে কি ভাবে কে জানে। হৈমন্তীর আবার চোখে পানি চলে আসলো। ভাবলো বড় ভাইয়া ওর সুখ কিনতে গিয়ে কি দুঃখ কিনে ফেলল। কিছুক্ষণের মধ্যে শায়লা বানু চলে আসলো। দোতলায় হৈমন্তীর ঘরে ছোটখাটো একটা জটলা পড়ে গেল। ফরহাদ হাতের মুষ্টি বদ্ধ করে রাগে পড়ছে। শায়লা বানু দরজায় দাঁড়িয়ে হৈমন্তীর দিকে তাকিয়ে বললেন, কি করেছো তুমি ফরহাদের সঙ্গে? ও চিৎকার করছে কেন এমন? হৈমন্তী উত্তর দিতে পারল না। ফরহাদ চিৎকার করে বলল, ওর বলার কিছু থাকলে তো বলবে। তুমি জানো ওর বাচ্চা হবে? শায়লা বানু ব্রু কুঁচকে ফেললেন। উনি নিজেকে সামলে নিয়ে বললেন, এ তো ভালো খবর, চিল্লাচিল্লি করার কি আছে? আমাদের বংশের প্রথম সন্তান আসছে, মিষ্টি নিয়ে আসো। আম্মু পুরোপুরি তো শুনবে। ওই বাচ্চা আমার না। তুমি ভাবো, বিয়ের এখনো 2 মাস হয়নি, আর ও বলছে এই বাচ্চা আমার। তাছাড়া ওর সঙ্গে আমার তেমন কিছুই হয়নি। ফরহাদের কথা শুনে হৈমন্তী চোখ বড় বড় করে ফেলল। লোকটা এভাবে মিথ্যে কথা কেন বলছে ভেবে পাচ্ছে না। হৈমন্তীও চুপ করে থাকতে পারল না। জঙ্কা দিয়ে বলে উঠল, আল্লাহকে ভয় করে হলেও সত্যিটা স্বীকার করুন। বাচ্চার দায়ভার নিতে হবে না, তবু আমার নামে কলঙ্ক দিবেন না। আপনি কত বড় মিথ্যে বলছেন বুঝতে পারছেন? তাছাড়া আপনি যে মিথ্যে বলছেন সেটা আপনি নিজেও জানেন। আপনি আমার সঙ্গে কেন এমন করছেন? এমন করবেন না প্লিজ। হৈমন্তী কথাগুলো বলেই কেঁদে ফেলল। ফরহাদ একটুও ঘাবড়ালো না। ও চোখ মুখ রাগে লাল হয়ে আছে। শায়লা বানু কি বলবেন ভেবে পাচ্ছেন না, তবে উনি ছেলের কথাগুলোকে বেশি পাত্তা দিচ্ছেন। 2 মাস হয়নি, এর মধ্যে কিভাবে বাচ্চা হবে? কথাগুলো ভেবেই উনি ফরহাদকে বললেন, তুমি বাহিরে যাও, আমি দেখছি কি করা যায়। তোমার বাবার সঙ্গে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে ফেলবো। ভুল যখন করেছি শুধরে নিব। হৈমন্তী শাশুড়ির দিকে তাকিয়ে আছে। এবারের ভাত যে কপাল থেকে গুছে গেছে বুঝতে আর বাকি নেই। তবুও শেষ চেষ্টা করার জন্য দৌড়ে গিয়ে শায়লা বানুর পা ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আপনি বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি। এ বাচ্চা আপনার ছেলের। উনি মিথ্যে বলছেন। দয়া করে আমার উপর রহম করেন। এমন করলে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। শায়লা বানু জোর করে পা ছাড়িয়ে নিয়ে বাহিরে বেরিয়ে গেলেন। মেজাজ চরম খারাপ হচ্ছে তার। এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছেন না। হৈমন্তীর ভাইকে ফোন করতে হবে, কিন্তু এত রাতে ফোন করাটা উচিত হবে বলে মনে হচ্ছে না। যা করার আগামীকালই করবেন। এলোমেলো চুলে ফ্লোরে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে হৈমন্তী। সেবার যখন স্বামী মারা গেল, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ ওকে ছাড়েনি অপমান করতে। এবার যদি সবটা লোকজনের সামনে চলে আসে তখন কি হবে? না না, এসব কিছুতেই হতে দেওয়া চলবে না। হৈমন্তীর ইচ্ছে করলো নিজেকে শেষ করে ফেলতে। তাছাড়া এই লোকটা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হৈমন্তী ছোট থেকে বড় বোনের খুব আদরে বড় হয়েছে। কখনো কোনো দুঃখ কষ্ট আশেপাশে ঘেঁষতে পারেনি। অথচ বিয়ের পর থেকে কষ্ট নামক অদৃশ্য বস্তুটি ওর পিছনে হাত ধুয়ে পড়ে আছে। হৈমন্তীর ধ্যান ভাঙল ফরহাদের তীক্ষ্ণ কণ্ঠ শুনে। ছেলেটাও চুলের মুঠি ধরে বলল, সকাল পর্যন্ত অপেক্ষা কর, তারপর তোর এই মুখোশ আমি সবার সামনে খুলে ফেলব।
তোর স্বামী দুর্ঘটনাতে মারা গিয়েছিল নাকি প্রেমিককে দিয়ে তাকে খুন করিয়েছিস? ওকে খুন করে যখন দেখলি প্রেমিক তোকে ছেড়ে দিয়েছে আর অমনি আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার গলায় জড়ে পড়লি। তোর মতো মেয়ের মরে যাওয়া উচিত। এখনও মুখ দেখাচ্ছিস, লজ্জা করে না? ফরহাদের হাত ও চুলের মুঠোয় শক্ত করে ধরা রয়েছে। হৈমন্তীর গায়ে আজ একটু ব্যথা নেই, না আছে কোনো যন্ত্রণা। চোখের পানি থুতনি বেয়ে মেঝেতে টপাটপ করে পড়ছে, গলা আটকে আসছে। ওকে এভাবে নির্বাক হয়ে বসে থাকতে দেখে ফরহাদ নিজের হাতটা সরিয়ে নিয়ে দরজায় লাথি দিয়ে বাইরে বের হয়ে গেল। দীর্ঘ একটা রাত পার হলো, সেই সঙ্গে আলো ঝলমলে নতুন দিনের সূচনা ঘটেছে। ফরহাদ রাতে পাশের রুমে ঘুমিয়েছিল। সকালে অফিস আছে, তাই আর অপেক্ষা না করে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে রেডি হতে হবে। রুমে ফিরে হৈমন্তীকে পাওয়া গেল না। রুমটা যেমন ছিল তেমনই আছে। ফরহাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাইল নিতে গিয়ে টেবিলের উপর একটা কাগজ পেল। কাঁপা কাঁপা হাতে চোখের সম্মুখে কাগজটা সামনে ধরল। আমাকে পছন্দ করেন না বলে বলে দিতেন, আমি চলে যেতাম। আপনাকে আমি মন থেকে মেনে নিয়েছিলাম, তাই আপনার কথার অবাধ্য হয়নি। তবুও আমার সঙ্গে এমনটা কেন করলেন? যার জন্য এমন করলেন জানি না আপনার সেই ইচ্ছে পূরণ হবে কি না। আমার গর্বে যে আপনার সন্তান আছে, এটা আপনি মুখে অস্বীকার না করলেও অন্তরে নিশ্চয়ই মানবেন। যাই হোক, আপনাকে আর বিরক্ত করব না। আপনার জীবন থেকে আজীবনের জন্য চলে যাচ্ছি। ভালো থাকবেন। ফরহাদ চিঠিটা পড়ে চিৎকার করে আম্মা বলে ডেকে উঠল। শায়লা বানু দ্রুত রুমে এসে জিজ্ঞেস করলেন। ফরহাদ চিঠিটার মায়ের সামনে ধরল। কয়েক মিনিটের নীরবতা ভেঙে গগন বিদারী অস্ত্র হাসিতে হেসে বাড়ি কেঁপে উঠল। ফরহাদ প্রাণ খুলে হাসছে। ওর হাসির সঙ্গে শায়লা বানুর ঠোঁটেও হাসি ফুটে উঠল। অবশেষে ঝামেলা মুক্ত হয়েছে। শায়লা বানু হাসি থামিয়ে বললেন, বলেছিলাম না আমার উপরে ভরসা রাখো, সব ঠিক করে দিব। তো এবার বিয়ের প্রস্তুতি নেওয়া হোক। ফরহাদ দু হাতে শায়লা বানুকে জড়িয়ে ধরে আদরের সঙ্গে বলে, প্রস্তুতি নেওয়ার কিছু নেই আম্মা, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তুমি বললে আজকের মধ্যে রেজিস্ট্রি করে ফেলবো। আর ওই মেয়ের সঙ্গে আমার তো ডিভোর্স হয়নি, কি হবে? তোমার আম্মা এত কাছাকাছ করে না ফরহাদ। আমি আগে থেকে ডিভোর্স পেপারে ওই মেয়ের সাইন নিয়ে রেখেছি। 2 দিন আগে তোমাদের বললাম না একটা অ্যাকাউন্ট খুলতে দুজনের সাইন লাগবে, ওটা তোমাদের ডিভোর্স পেপার ছিল। শায়লা বানুর কথা শুনে ফরহাদ খুশিতে মায়ের মাথায় চুমু দিয়ে বলল, আম্মা তোমার বুদ্ধির কাছে বাকিরা নেহাত শিশু। আমি এক্ষুনি লতাকে ফোন দিয়ে বলছি আজকের মধ্যে বিয়ে হবে, আর রাতের মধ্যে আমরা হাওয়া আমার পোস্টিং হয়েছে সেখানেই থাকবো। তুমি যাও, আনন্দ করো, আমি সব সামলে নিব। হৈমন্তীর খবর নেওয়া হয়নি ফরহাদের। মেয়েটা কোথায় আছে, কি করছে, এসব জেনেও ওর কোনো কাজ নেই। পৃথিবীর সবাই স্বার্থপর। স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করে। ও না হয় হৈমন্তীকে টোপ হিসাবে ব্যবহার করে নিজের স্বপ্ন পূরণ করেছে। লতার সঙ্গেও দীর্ঘ বছরের প্রেম। অবশেষে তাকে পাচ্ছে, এই খুশিটাও কিছুতেই নষ্ট করবে না। লতার পরিবার একটা বেকার ছেলের সঙ্গে ওর বিয়ে দিতে চায়নি। তাছাড়া বর্তমানে টাকা লোকজন ছাড়া ভালো চাকরি বাকরি পাওয়া বেশ কঠিন। হৈমন্তীর পরিবারের সেই ক্ষমতা ছিল। ওরা ফরহাদকে টাকা চাকরি বাকরি পেতে সাহায্য করছে। শায়লা বানু ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বিয়েতে দিয়েছিলেন। সব কিছু পরিকল্পনা মাফিকই হচ্ছে। তাই ফরহাদ হৈমন্তীর জন্য একটু আফসোস করছে না। ওর মতো একটা ছেলে বিধবা মেয়েকে বিয়ে করেছে শুনলে মান সম্মান থাকতো না। বিয়েটা চুপচাপ করছিল, কাউকে জানতে দেয়নি। তবে লতার সঙ্গে বিয়েটা মোটামুটি বন্ধু বান্ধবী সবাইকে বলেছে। সন্ধ্যা নাগাদ বিয়ের কাজকর্ম শেষ করে মাঝরাতেই দুজনে বেরিয়ে পড়ল নতুন শহরের নতুন সংসারের উদ্দেশ্যে। এত চেষ্টার পরেও পারবে কি ফরহাদ লতাকে নিয়ে সুখে থাকতে? গভীর রাতে ফরহাদ লতাকে নিয়ে ট্রেনে চেপে বসেছে। গতকাল রাতটা ছিল অভিশপ্ত, তবে জীবনের মোড় দারুণভাবে ঘুরে গেছে। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। যদিও হৈমন্তী মরেছে কি ফরহাদের জানা নেই। মেয়েটা ছিল বড্ড বেশি শান্ত, সবসময় চুপচাপ গুটিয়ে থাকতো। কোথাও হয়তো প্রথম স্বামীর মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবত। তাছাড়া সমাজের কিছু স্বার্থপর মানুষ আছে, তারা কারণে অকারণে মেয়েদের উপর দোষারোপ করে। তারা মুখিয়ে থাকে কিভাবে সরল মেয়েদের উপর নির্যাতন করা যায়। দুর্বলদের উপরে জুলুম করা যেন ওদের নেশা। হৈমন্তীর প্রথম স্বামী যখন মারা গেল, লোকেরা বলা শুরু করলো ও অপায়া, তাই বিয়ের দিন স্বামী মারা গেছে। হৈমন্তীর বাপ ভাইয়ের টাকা পয়সা ছিল, তবুও লোকজনের মুখ বন্ধ করতে তাদের হিমশিম খেতে হয়েছে। ছেলেদের বউ মারা গেলে আরামসে বলা হয় ভাগ্যবানের বউ মরে, অথচ মেয়েদের বেলায় সেটা ভিন্ন। হৈমন্তী ছোট মনে মানুষের এই কটাক্ষগুলো মেনে নিয়ে নতুন করে জীবন শুরু করা কঠিন ছিল।
তবে বড় ভাইয়ের সহায়তা বিয়ে করে নতুন সংসারের স্বপ্ন দেখেছিল। তাছাড়া ওর মা মিনারা বেগম রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলেন। হৈমন্তীর জন্য ওনার ভালোবাসা ছাপিয়ে সমাজের মানুষের কথাবার্তা বেশি প্রভাবিত করেছে। উনি চাইতেন মেয়ে সংসার করুক আর লোকজনের মুখ বন্ধ হোক, কিন্তু হৈমন্তী তো জানতেই পারেনি ফরহাদ আর ওর পরিবার ওকে টোপ হিসেবে ব্যবহার করেছে। ফরহাদ আগে থেকে জানতো এই মেয়েটাকে ভেঙে টুকরো করা খুব কঠিন কাজ হবে না, তাই মায়ের পরামর্শে গেম শুরু করে আর সফল হয়। ফরহাদ লতাকে পেয়ে ভীষণ খুশি। হৈমন্তীর জন্য ওর মনের কোথাও কোনো জায়গা নেই, সবখানেই শুধু লতা। মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছুই না করতে হয়েছে। অপেক্ষার ফল সত্যি সুমিষ্ট। কথাটা ভেবে ফরহাদ লতার কপালে চুমু দিয়ে ওকে দুহাতে জড়িয়ে নিয়ে স্বস্তিতে ট্রেনের জানালায় চোখ রাখল। লতা চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে ফরহাদ বলল, তোমাকে ভীষণ ভালোবাসি লতা, তোমার জন্য আমি আমার নিজের জীবন দিতেও পুষ্পা হব না। লতা ফরহাদের মুখের দিকে তাকিয়ে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শোনো না, আমাদের বাড়ির জন্য আসবাবপত্র কিনতে হবে, এতগুলো টাকা কোথায় পাবে ভেবেছ? ফরহাদের বেশ মনক্ষুণ্ণ হলো লতার কথা শুনে। মেয়েটা কখন কি বলতে হয় কিছু জানে না, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আম্মা সব রেডি করে ফেলেছে, তোমাকে ভাবতে হবে না। সরকারি বাসভবনে থাকবো, আসবাবপত্র আমার লোকজন দিয়ে কিনে ফেলেছে। আব্বার ব্যবসা এখন মোটামুটি ভালোই চলছে। লতা ফরহাদের হাত নাড়াচাড়া করতে করতে বলল, ওই মেয়েটার খবর জানো? হঠাৎ এসে ঝামেলা করবে না তো? করবে না। ওর নাম নিয়ে আমাদের সুখের মুহূর্তগুলো নষ্ট করে না তো? ফরহাদ বিরক্ত হয়ে লতাকে ছেড়ে পাশে ফিরে শুয়ে পড়ল। লতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ব্যাগ থেকে আয়না বের করে গাঢ় রঙের লিপস্টিক দিয়ে নিজের ওষ্ঠজোড়া রাঙিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটবে। শুনেছে ফরহাদের অফিস থেকে লোকজন আসবে এদের রিসিভ করতে। ওদের সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে, নয়তো ফকিন্নি ভাববে। সিহ, এসব হবে না। সবাইকে বুঝতে হবে মাধবীলতা কতটা সুন্দর। ফোনের শব্দে লতার ভাবনার অবসান ঘটল। লতা দ্রুত ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশেও শাশুড়ি আম্মা অধীর আগ্রহে ছেলের খবর শোনার জন্য অপেক্ষা করছে। লতা মিষ্টি হেসে বলল, হ্যাঁ আম্মা বলুন। তোমরা ঠিক আছো? ফরহাদ কি করছে? আমার ছেলে ঘুমিয়ে আছে। আপনার ছেলে ঘুমিয়ে আছে, চিন্তা করবেন না। আমার একটা কথা ছিল, যদি অভয় দেন তবে বলতে পারি। বলো। কিছু টাকা লাগবে। আসলে নতুন শহর, বুঝতেই তো পারছেন। ফরহাদ বেতন পেলে অসুবিধা হবে না। ফরহাদ কি তোমাকে টাকার কথা বলেছে? ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ আসা হলো। লতা কিছুটা ঘাবড়ে গিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আম্মা ও বলবে কেন? আমি দেখেছি ওর কাছে 50,000 টাকা আছে, এতে হবে না। আপনি যদি আরও কিছু দিতেন। আচ্ছা দেখছি। শায়লা বানু ফোনটা কেটে দিলেন। লতার মুখের হাসিটা আরও দীর্ঘ হলো। মফস্বলের মেয়ে লতা কতদিনের স্বপ্ন শহরে বসবাস করবে, সেই স্বপ্নটা আজ হাতের নাগালে। জীবন কিভাবে উপভোগ করতে হয় ও জানা আছে। ফরহাদ সুদর্শন পুরুষ, বাবার অর্থ সম্পদ তেমন না থাকলেও মেধাবী ছিল। ফিউচারে ভালো কিছু করবে এটা ওর ভালো করেই জানা ছিল। তাছাড়া ছেলেটা ওর প্রেমে অন্ধ। কথাটা ভেবেই লতা ফোনটা ব্যাগে রেখে ফরহাদকে ডেকে দিল, কারণ ট্রেন থেমে গিয়েছে, নামতে হবে। চাদরের এক প্রান্ত শক্ত করে ধরে ছোট বন্ধ করে আছে হৈমন্তী। মেয়েটা ঘুমিয়ে আছে, তবুও চাঁদের আঁকড়ে ধরে আছে, ছাড়ছে না। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওর মুখের দিকে দুজোড়া অশ্রুসিক্ত চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার ঠোঁটে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। গতকাল রাতে চলন্ত গাড়ির সামনে থেকে ওকে উদ্ধার করেছে রোহান শেখ। ব্যবসার কাজে এসেছিল, ফেরার সময় হঠাৎ মেয়েটা ওর গাড়ির সামনে চলে আসে। বিশেষ ক্ষতি হয়নি, তবে হাতে পায়ে একটু ক্ষত হয়েছে। রোহান ভাবছে মেয়েটার চোখের সঙ্গে হয়তো সমুদ্রের সংযোগ আছে। চুপচাপ চোখ বন্ধ করে আছে, অথচ অনবরত পানি চড়ছে। গতকাল থেকে চুপচাপ পড়ে আছে, কোনো কথাবার্তা বলেনি। মেয়েটা ওর পূর্ব পরিচিত, বোনের ছোট ননদ। রোহানের সঙ্গে ওর অনেক বছর আগে দেখা হয়েছিল, তখন মেয়েটা ছোট ছিল। দীর্ঘদিন দেশের বাহিরে থাকায় মেয়েটার খোঁজ খবর আর নেওয়া হয়নি। 2 সপ্তাহ আগে দেশে ফিরেছে। মেয়েটাকে পাওয়া মাত্র বোনকে ফোন করেছিল। বোন শোনা মাত্র এখানে ছুটে এসেছে। হৈমন্তী সকলের প্রিয়, অথচ তার কপালে সুখ নেই। রোহানের ধ্যান বাংলো বোনের কথা শুনে। ভাবছি ওকে আর গ্রামে রাখবো না। লোকজন নানান রকম কথাবার্তা বলবে। মেয়েটা এমনিতেই চুপচাপ। ও শ্বশুরবাড়িতে খোঁজ নিয়েছিস? আপা নিয়েছিলাম। ফরহাদ বিয়ে করেছে, নয়তো এসব নিয়ে ঝামেলা। হৈমন্তী তো কিছুই বলছে না। না বললে কিভাবে কি করব? তো দুলাভাইকে বলছিলাম মেয়েটার বিয়ে নিয়ে এত মাতামাতি না করতে।
ওই লোকটার জন্য এই অবস্থা। ফরহাদকে দেখলেই কেমন যেন চোর বলে মনে হয়। তো দুলাভাই তো মহা খুশি ওই সোরের সঙ্গে বোনের বিয়ে দিয়ে। সয়নিকার কণ্ঠ স্বামীর প্রতি আক্ষেপ জড়ে পড়েছে। রোহান জানে এখানে দুলাভাই থাকলে একঘর ঝগড়া হয়ে যেত। বোনকে শান্ত করতে বলল, এটুকু একটা মেয়ে দুইবার বিয়ে কিভাবে সম্ভব আপা? দুলাভাই না হয় ভুল করেছে, কিন্তু তুই তো ছিলি, মানা করতে পারতি না? একদম ঠিক হয়নি। মফস্বলে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় রোহান। সমাজে মেয়ের বয়স নিয়ে নানান রকম কুটকাচারি হয়। তাছাড়া তো দুলাভাইয়ের মা আছে না? ভদ্রমহিলা তো মেয়ের বিয়ের জন্য নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল, তাই বাধ্য হয়ে এসব করা। যাই হোক স্যার, মেয়েটা সুস্থ হলে ওই বাটপারের সঙ্গে আর রাখবো না। এটাই ভালো। দুলাভাইকে বলেছিস আপা? বলেছি। এবার আমি কারো কথাই শুনছি না। মেয়েটাকে নিয়ে দরকার হয় বাপের বাড়িতে থাকবো। আসুক আগে কি অবস্থা করি। রোহান বোনের দিকে তাকিয়ে আছে। বোনকেও ভীষণ ভালোবাসে। মায়ের পরেই একটা মানুষ আছে যাকে ও অন্ধের মতো বিশ্বাস করতে পারে। বোনটা সব দিক থেকে সুখী, কিন্তু তবুও একটা শূন্যতা রয়ে গেছে। 15 বছরের বিবাহিত জীবন, অথচ সন্তানের মুখ দেখেনি। যদিও এটা নিয়ে কখনো দুলাভাই আফসোস করে না। গ্রামে গেলে অশান্তি হবে, তাই চয়নিকাকে নিয়ে শহরে থাকে। গ্রামের বাড়িতে আগে হৈমন্তীর বাবা মায়ের সঙ্গে ছিল। 3 ভাইয়ের 2 বোন। হৈমন্তী সকলের ছোট। ছোট বোনটার গ্রামে বিয়ে হয়েছে, জামাই পুলিশে চাকরি করে। ভাইয়েরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িয়ে আছে, তাই তারা ভিন্ন ভিন্ন শহরে বসতি করেছে। হৈমন্তী মেজো ভাই আর্মি অফিসার, সে বউ বাচ্চা নিয়ে চট্টগ্রামে থাকে। বছরে একবার তিনি গ্রামে পা রাখেন। ছোট ভাই অবিবাহিত, আমেরিকায় আছে। বড় ভাই ব্যবসা করে। হৈমন্তীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে বিয়ে হয়েছিল। 12 ঘন্টা বেঘরে ঘুমানোর পরে হৈমন্তী জেগে উঠল। শরীর কাঁপছে, কেমন শূন্য শূন্য লাগছে। চোখ খুলে অচেনা পরিবেশে নিজেকে দেখে খুব ঘাবড়ে গেছে। একটু একটু করে সবটা মনে পড়তে চিৎকার করে কেঁদে ফেলল। হঠাৎও চিৎকার শুনে পাশ থেকে কেউ একজন ওকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, কি হয়েছে? এই তো আমি আছি, ভয় পেও না। হৈমন্তী পরিচিত মানুষের কণ্ঠ শুনে তাকিয়ে বড় ভাবিকে পেয়ে নিজেকে সামলাতে পারল না। আরও শব্দ করে কেঁদে ফেলল। কথা জড়িয়ে যাচ্ছে। চয়নিকা ওর চোখ মুখ মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে বলবে? না বললে বুঝবো কিভাবে? তোমার ভাইয়া বাহিরে আছে, চিন্তা করছে। ডাকবো তাকে? হৈমন্তী ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে বলল, ভাবি বিশ্বাস করো, আমি খারাপ কিছু করিনি। এই বাচ্চা ফরহাদের, কিন্তু ও কোনোভাবেই মানতে চাইছে না। সবাই আমাকে দোষারোপ করছে। আমি বাঁচতে চাই না। আমাকে একটু বিষ দেবে? আজে বাজে কথা বলা বন্ধ করে কি হয়েছে সবটা বল, আমি সামলে নিব। বিশ্বাস করো তো আমাকে। হৈমন্তী মাথা নাড়িয়ে কাঁদতে কাঁদতে 2 দিনের সব ঘটনা ভাবির কাছে বলে ফেলল। চয়নিকে আবার বুঝতে পারল হৈমন্তীর সঙ্গে কি কি হয়েছে। মগের মূল্যক নাকি? ফরহাদ বললেই তো আর হবে না। দেশের আইন কানুন আছে। তাছাড়া বাচ্চা কার এটা জানা এখনকার যুগে এতটা কঠিন কাজ না। টেস্ট করলে সব বেরিয়ে আসবে। লুচ্ছা বেড়া, বউ রেখে পরকিয়া করে এখন স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করছে। ওটা তো ফাঁসি হওয়া উচিত। চয়নিকা আজকের মধ্যে রোহানকে দিয়ে পুলিশ পাঠাবে ফরহাদের বাড়িতে। কিন্তু হৈমন্তী শেষ আগতি। ফরহাদ বা ওর পরিবারের সামনে ও আর যেতে চায় না। যদি ওকে আবারও ফরহাদের বাড়িতে পাঠানো হয় বা ওর ভাইয়েরা যায় সেখানে, তবে ও সুইসাইড করবে বলে জানিয়ে দিল। চয়নিকা পড়ল ভারী বিপদে। হৈমন্তীর ভাইয়েরা যদি জানে বোনের এই অবস্থা, তাহলে তো সবগুলোর মাথায় খুন চেপে যাবে। কিভাবে সামলাবে তখন? একটা বুদ্ধি তো করতেই হবে। হৈমন্তী কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেল। চয়নিকা মেয়েটার মাথায় হাত রেখে বসে আছে। মনে হচ্ছে এই মুহূর্তে ফরহাদকে সামনে পেলে পিটিওর পিঠে চামড়াই তুলে দিয়ে গায়ের জ্বালা মেটাতেন। রাগে শরীর জ্বলছে। সহজ মেয়েটাকে বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে ছেড়েছে। এ মা ছেলেকে আগে থেকেও সন্দেহ হয়েছিল, কিন্তু শাশুড়ির জন্য বলতে পারিনি। মনে হচ্ছে নিজের স্বামী আর শাশুড়িকে আচ্ছা করে কয়েকটা কথা শুনিয়ে দিতে, নয়তো গায়ে জ্বালা মিটছে না। কি দরকার ছিল এতগুলো টাকা যৌতুক দিয়ে বোনের বিয়ে দেওয়ার? এতগুলো ভাই বোন থাকতে এটুকু একটা মেয়ে দায়িত্ব নিতে পারে না? কথাটা ভেবেই চয়নিকা আলতো হাতে হৈমন্তীর মুখটা মুছে দিল। হৈমন্তীকে নিজের সন্তানের ন্যায় স্নেহ করে আসছেন। যখন উনি মির্জা বাড়িতে বউ হয়ে যান তখনই হৈমন্তীর বয়স ছিল 4 বছর। চোখের সামনে হতে দেখেছেন। শাশুড়ির সঙ্গে চয়নিকা তেমন মতের মিলমিশ হয় না, তবে দেবর ননদদের সঙ্গে ওনার বেশ ভালো সম্পর্ক। বড় ভাবি বলতে তারা পাগল। আদরের অদরের এমন পরিণতি উনি মানতেই পারছেন না। হঠাৎ বাহিরে থেকে কারো পায়ের শব্দে চয়নিকা চোখের পানি মুছে তাকালো। ওর স্বামী রাজীব দাঁড়িয়ে আছে। ও চোখে মুখে আতঙ্ক খেলা করছে। ও কিছুক্ষণ আগে এসেছে। হৈমন্তীর কি হয়েছে শোনার জন্য উতলা হচ্ছে।
উনি ভিতরে এসে হৈমন্তীর পাশে বসে মেয়েটার মুখে হাত দিয়ে বললেন, মেয়েটা ঠিক আছে? আর রোহান তো কিছুই বলছে না। তুমি তো বলবে ওর কি হয়েছে। গত মাসে গিয়েছিলাম তখন তো ঠিকই ছিল। আচ্ছা ফরহাদ কোথায়? রাজীব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। চয়নিকে নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলল, ওর যা হয়েছে তাতে তুমি আর তোমার মা দুজনেই সমান দোষী। তাই নতুন করে আর কোনো ঝামেলা করবে না। আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে? হেয়ালি করো না। আমি আমার বোনের ক্ষতি কিভাবে করতে পারি তুমি জানো আমার কতটা আদরেরও। রাজীব উত্তেজিত হয়ে যাচ্ছে। চয়নিকা চোখে দৃষ্টি ঘুরিয়ে বলল, ফরহাদ আবার বিয়ে করেছে। তোমার বোনকে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। রাজীব হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে পড়ল। বাপসাবও এক্ষুনি ফরহাদের বাচ্চাকে খুন করবে। বোনের সুখের জন্য এত কিছু করেছে, বেমানটা সব বলে গেল। চয়নিকা অবস্থা বেগতিক দেখে স্বামীর হাত ধরে বসিয়ে দিয়ে বলল, চেঁচামেচি করলে সমাধান হবে না। আমার কথাগুলো শুনে যা ভালো মনে হয় করো। হৈমন্তী সেখানে ফেরত যেতে চাচ্ছে না। ওকে জোর জবরদস্তি করলে সুইসাইড করবে বলছে। মেয়েটার উপরে কম দখল তো যায়নি। যদি আবারও এমন করা হয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে বাঁচতে দাও। রাজীব আবার শান্ত হলো। মেয়েটাকে সুখী করতে গিয়ে এভাবে চিরদুখী করে ফেলবে ভাবেনি। সবসময় টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। ভালো মানুষের কাছে থাকলে সুখ আপনা আপনি ধরা যায়। কথাটা বুঝতে বেশ দেরি হলো, কিন্তু এই মুহূর্তে কি করবেন মাথায় আসছে না। দুই ভাইকে বিস্তারিত জানাতে হবে। মায়ের শরীর তেমন ভালো নেই। হৈমন্তীর কথা শুনলে ঝামেলা শুরু করবে। চয়নিকার কথা শুনে রাজীবের ধ্যান ভাঙল। বলছিলাম মেয়েটা আমাদের সঙ্গে থাক, গ্রামে পাঠানোর দরকার নেই। পড়াশোনা শুরু করো। কার বাচ্চার দায়িত্ব নিতে তুমি পারবা না? বোন আর বোনের ছোট্ট বাচ্চাটা কি তোমার কাছে খুব ভারী হয়ে যাবে? কি বলছো তুমি? আমার ছোট বোনের দায়িত্ব নিতে আমি পারবো না ভাবলে কিভাবে তুমি? তবে ফরহাদকে তুমি ছেড়ে দিতে বলো না। ও চাকরির ভারটা আমি বাজিয়ে ছাড়বো। বোনের কথা ভেবে আমি ঝামেলা করছি না। তবে দেখিয়ে নিও, ঠিক সময়ে প্রতিশোধ নিয়ে নিব। কেউ বুঝতেও পারবে না, কেঁদেও কুল পাবে না। ফকিরের বাচ্চাটা। আমার বোনের চোখের পানির মূল্য সুদে আসলে তুলে নিব। হারামখোরের বাচ্চা। রাজীব আরও কয়েকটা গালি দিয়ে থামল। চয়নিকা জানে ভদ্রলোক রাখলে মুখ দিয়ে নানান রকম অখাতা কুকথা বেরিয়ে যায়। তাই ও চুপচাপ হজম করলো। এখন ঝামেলা করা বোকামি হবে। রাজীব মমতার সহিত বোনের কপালে চুমু দিয়ে বাহিরে বেরিয়ে গেল। চয়নিকা শান্তিতে চোখের বাতা বন্ধ করলো। আপাতত জ্বর থামানো গেছে। বাকি দুবাইকে এভাবেই বোঝাতে হবে। মেয়েটার উপর আর কোনো জুলুম হতে দেওয়া চলবে না। সকাল ৬টা। পূর্ব আকাশে সূর্য উঠেছে, সঙ্গে মানুষের কোলাহল বৃদ্ধি পাচ্ছে। যদিও বাহিরের পরিবেশ খুব একটা খারাপ না, স্টেশনে তেমন লোকজন নেই। গতকাল ভোর রাতে ভারী বর্ষণ হয়েছে, তাই ঠান্ডা হওয়াতে প্রাণ জড়িয়ে যাওয়ার জোগাড়। ফরহাদ লাগেজ হাতে তুলিকে সঙ্গে নিয়ে কমলাপুর রেল স্টেশনে নেমে পড়ল। ওদের নিজের জেলা শহরের বাহিরে তেমন কোথাও যাওয়া হয়নি। ধারণা কম, তবে আধুনিকতার যুগে কেউ রাস্তা হারিয়ে বনবাসে যায় না, এটাই ভরসা। কথাগুলো ভাবতে ভাবতে ফরহাদ সামনে এগিয়ে গেল। সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। দেখে বেশ ভদ্রলোক বলে মনে হচ্ছে, তবে চোখে মুখে একরাশ বিরক্তি। হয়তো ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কোনো আগন্তুককে রিসিভ করতে আসার বিড়ম্বনা সইতে পারছে না। গণগণে এদিক ওদিক তাকিয়ে ব্রু কুঁচকে ফেলছে। ফরহাদ ভদ্রলোকের সঙ্গে কয়েকটা কথা বলে নিজের পরিচয় দিতেই লোকগুলোর মুখে হাসি ফুটল। পিছনে লতা সাইড ব্যাগ জড়িয়ে দাঁড়িয়ে আছে। উষ্টে লাজুকতার হাসি। ফরহাদ ওদের সঙ্গে কথাবার্তা বলে গাড়িতে চেপে বসলো। দুজন ওদের সঙ্গে যাচ্ছে আর বাকি লোকগুলো ফিরে গেল। লতার মন মস্তিষ্ক অন্য কথা বলছে। ফরহাদ সরকারি চাকরিজীবী, হয়তো ঘুষের টাকার পরিমাণটাও বেশি হবে। সেই টাকা দিয়ে কি কি প্রসাধনী ক্রয় করবে তার লিস্ট মনের মধ্যে তৈরি হয়ে গেছে। ও সেসব নিয়েই ভাবছে। অন্যদিকে ফরহাদের মনে লাড্ডু ফুটছে। এত বছরের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। জীবন না জানে কত সুখের হবে। সরকারি চাকরির সঙ্গে সুন্দরী অল্প বয়সী বউ, আর কি চাই জীবনে? লোকজন ওকে দেখে বলবে আর জ্বলবে। মানুষকে জ্বালাতে মন্দ লাগে না। সবাই ওকে দেখে আফসোস করবে, এভাবেই পোষাচ্ছে আনন্দ হৃদয়ের কোণে দোলা দিচ্ছে। গ্রামে ছুটি কাটাতে গিয়ে হইচই ফেলে দিবে। হৈমন্তীর গ্রামের পাশের গ্রামে ওদের বাড়ি। হৈমন্তীর বাপ ভাইয়ের বেশ নাম ডাক আছে, সেই সঙ্গে অর্থ সম্পদ। ফরহাদের বাবার অবস্থা আগে মোটামুটি ভালো ছিল, কিন্তু মাঝখানে খারাপ হয়ে গেছে। আবারও ভালো হবে সেই আশায় ফরহাদের চোখ দয় চকচক করছে। হৈমন্তীর জন্য ওর মনে কোনো আফসোস নেই। হৈমন্তী ওর উপরে ওঠার সিঁড়ি মাত্র। ওসব ভেবে সুন্দর জীবনটা বিষাদে ভরানোর কোনো মানে নেই। আধা ঘন্টার মধ্যেই ফরহাদ নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল। নতুন শহর, সঙ্গে নতুন বাসস্থান। লতার বেশ নজর কেড়েছে। লতা বাঘপটুতাই প্রথম থেকে পরিপক্ক। আশেপাশে প্রতিবেশীর সঙ্গে ভাব জমানো, সে তো শুধু সময়ের অপেক্ষা। নতুন বাড়িটা ওদের পছন্দ হয়েছে।
ফরহাদের মা ওর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। তারই নোটিফিকেশান এসেছে। ফরহাদ অবাক হয়ে মায়ের নাম্বারে ফোন করলো। দুবার ফোন বাজার পরে রিসিভ হলো। ভদ্রমহিলা আহ্লাদি কণ্ঠে বলেন, পছন্দ হয়েছে বাড়িটা? অপছন্দের কি আছে আম্মা? তুমি আমার জন্য কিছু কিনছো আর আমার পছন্দ হবে না এমনটা কখনো কি হয়েছে? আম্মা তুমি আবারও কেন টাকা পাঠিয়েছ? বলেছিলাম তো টাকা লাগবে না, যা আছে আমাদের হয়ে যাবে। লতাকে বলো কিছু কেনাকাটা করতে। মানুষের সঙ্গে চলতে হলে তো ভালো পোশাকের দরকার হবে। কিছু শপিং করো। যাই হোক, রেস্ট করো, আমি রাখছি। আচ্ছা আম্মা। ফরহাদ ফোনটা রেখে বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। চোখে রাজ্যের ঘুম সঙ্গে ক্লান্তি ওকে গ্রাস করে ফেলে। ভদ্রলোকেরা ওদের সকাল আর দুপুরের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বিকাল থেকে বাজার করে রান্না করে খেতে হবে। একটা কাজের মহিলার খোঁজ করতে হবে, কথাটা ভেবে লতা জিনিসপত্র আলমারিতে সাজাতে মনোযোগ দিল। অন্যদিকে হোমন্তী বড় ভাই রাজীব ডাইনিং রুমের সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। নিজের বোনের জন্য বোনটার কপাল পড়েছে, মেয়েটার জন্য প্রচণ্ড টেনশন হচ্ছে। এই অবস্থায় কি করা উচিত বুঝতে পারছে না। রোহান দুলাভাইয়ের দিকে তাকিয়ে ব্রু কুঁচকে বলল, এত টেনশনের কি আছে বলবেন? মেয়েটার জন্য ভালো কিছু করতে চাইলে খারাপ হয়ে যায়। কি করব বুঝতেই পারছি না। কিছু করতে হবে না, মেয়েটা একটু সুস্থ হলে নতুন করে পড়াশোনা করবে, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে চাইলে করবে, না চাইলে না। আবারও বিয়ে? আমাদের বংশে ডিভোর্সি মেয়ে নেই, এমনকি কোনো ছেলেও নেই। এর মধ্যে দুবার গেছে, মা জানলে কী হবে জানো? দূর, এখনকার যুগে ওসব কোনো ব্যাপারই না। আপা ঠিকই বলে, আপনি প্রাচীন যুগের মানুষ, পড়াশোনা শিখে লাভের লাভ কী হয়েছে বলবেন? দৃষ্টিভঙ্গি বদলে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ভাবেন, ভালো হবে। তাছাড়া আপা মনে হয় না আপনাকে আর ভাবতে দিবেন। হৈমন্তী কি নিয়ে সে আমাদের বাড়িতে থাকবে। আমরা আগামীকাল ঢাকায় ফিরে যাচ্ছি। আপনি চাইলে যেতে পারেন, যদিও আপনার বাড়ি সেখানেই, তবুও পাশাপাশি তো না। তোমার বোনের মাথায় আগুন চলছে। এবার তার কথার বাহিরে কথা বলার মুখ নেই। ওর ইচ্ছে যা করুক, সাপোর্ট করব। সে আপনার জন্যই ভালো হবে। রোহান তৃপ্তির হাসি হাসল। দুলাভাই বোনকে ভয় পাচ্ছে, তবে মুখে স্বীকার করছে না। তাছাড়া দুলাভাই নিজের বুদ্ধিতে ফকির হওয়ার টেকনিকটা খুব বেশি ফলো করে আর ফলাফল শূন্য হয়। তবুও আজ নিরুপায় হয়ে মানছে। 2 দিন পরে হৈমন্তীর ভাই আবির সঙ্গে ঢাকায় এসেছে। মোটামুটি সুস্থ, তবে মাঝে মধ্যে বমি করে বাসিয়ে দিচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে, তবে আশঙ্কার কিছু নেই। হৈমন্তী নিজেকে আরও বেশি গুটিয়ে নিয়েছে। ভাবি ছাড়া কারো সঙ্গে কথা বলে না। চয়নিকে ওকে বুঝিয়ে শুনিয়ে 10 দিনের মাথায় ভালো একটা মহিলা কলেজে ভর্তি করিয়ে দিলেন। মেয়েটা সবসময় চুপচাপ থাকে, কারো সঙ্গে কথা বলে না। ওর মনে হয় লোকজনের সামনে গেলে সবাই ওকে আবারও আজে বাজে কথা বলতে শুরু করবে। ফরহাদের বিশ্বাসঘাতকতা মানতে পারছে না। মানুষ কিভাবে পারে এত সুন্দর অভিনয় করতে? ওর বোধগম্য হচ্ছে না। মাঝে মধ্যে ঘুমের মধ্যে বেড় করে বকে, তবে বাচ্চার জন্য হলেও ওকে সুস্থ থাকতে হবে। এভাবে প্রায় 8 মাস পার হলো। হৈমন্তীর পরিবর্তন হয়নি, তবে চেহারার বেশ উন্নতি ঘটেছে। পেটটা বেশ বড়সড় হয়েছে। কলেজ পড়াশোনাতে উদাসীন। মাসে একদিন কলেজে গেছি কি সন্দেহ। জোর জবরদস্তি করলে কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলে। সয়নিকা আর রাজীব বোনকে ভালো রাখতে যথাযথ চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ঘটল চরম বিপত্তি। মস্তিষ্কে অতিরিক্ত প্রেশারে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর পর সব ভুলে যায়, কাউকে চিনতে পারে না। এই ভালো তো এই খারাপ। ডাক্তার বলল বাচ্চা ডেলিভারির পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো না, আরও খারাপ অবস্থা। 9 মাসের মাথায় বাধ্য হয়ে সিজার করতে হলো। বাচ্চা ওর থেকে দূরে রাখা হয়েছে, ওর কাছে দিলে ভয় পায়। হৈমন্তীর অবস্থা দিন দিন অবনতি দেখে ওর ছোট ভাই প্রস্তাব দিল হৈমন্তীকে ওর কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। মেয়েটার ভালো চিকিৎসার দরকার। তাছাড়া নতুন পরিবেশ ওকে নতুন করে বাঁচতে সাহায্য করবে। শেষ পর্যন্ত হৈমন্তীকেও ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো। প্রশ্ন, বিদেশ বইয়ে হৈমন্তীকে পারবে নিজেকে নতুন করে নতুন রূপে গড়ে নিতে? পারবে কি জীবনের শেষ অধ্যায় থেকে নতুন করে শুরু করতে? অন্যদিকে ফরহাদ কি পারবে লতার সঙ্গে মিলে পৃথিবীটাকে সুখের স্বর্গে পরিণত করতে? হৈমন্তীর অভিশাপ লাগবে না? মানুষের কৃতকর্মের শাস্তি মৃত্যুর আগে থেকেই তো শুরু হয়ে যায়। ভাগ্যবিধাতা কাউকে ছাড় দেয়নি, আর দিবেও না, শুধু সময়ের অপেক্ষা। পড়ন্ত বিকেলে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরল ফরহাদ। সারাদিন গাদার মতো খাটতে হয়েছে। ভূমি অফিসের চাকরি, এক গাদা ফাইলের নিচে চাপা পড়ে মরার মতো অবস্থা। অফিসের কাজের বাহিরেও কিছু কাজ ছিল যেগুলো নিজের গর্জে করতে হয়, নয়তো অল্প সময় কিভাবে উন্নতি করতে পারবে। কথাগুলো ভাবতে ভাবতে ফরহাদ দরজায় ধাক্কা দিল। বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, অথচ লতা দরজা খুলছে না। ফোন দিল, কিন্তু রিসিভ হলো না। রুমের অতিরিক্ত চাবিটা আজ বাড়িতে ফেলে গিয়েছিল। রাস্তায় গিয়ে মনে হয়েছে, কিন্তু অলসতার জন্য আর ফিরে আসা হয়নি।
যদিও কাছে বাইক ছিল, এই বাইকটা গত মাসে চড়া দামে ক্রয় করেছে, কিন্তু পরে মনে হয়েছে বাইক না কিনে একটা ছোটোখাটো প্রাইভেট কার নেওয়াই উচিত ছিল। যদিও বুদ্ধিটা লতার বহুদিনের ইচ্ছে মাইক্রোবাসে চলাফেরা করবে। ফরহাদ ওর ইচ্ছে কখনো অপূর্ণ রাখবে না। একটু সময় লাগবে। হঠাৎই পিছন থেকে দুটো হাত ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ফরহাদ জানে এই হাত দুটোর মালকিনকে। সারাদিনের কর্মব্যস্ত শরীর ক্লান্তিতে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। তারপর আবার দরজার সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে মেজাজ এরকম খিটখিটে হয়ে গেছে। তাই লতার এমন সোহাগে ওর মন গলাতে পারল না। দ্রুত ওর হাত ছাড়িয়ে দিয়ে চড়া গলায় বলল, কোথায় গিয়েছিলে? আমি বাড়িতে না থাকলে তো তোমার ভারী মজা, এখানে সেখানে ঘোরাঘুরি করো। জানতে আমি বাসায় ফিরবো? লতা ওর কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হলো না। রাঙা উষ্ঠদয়ে হাসি ফুটিয়ে বলল, শপিং করতে গিয়েছিলাম। তোমার শার্টগুলো কেমন হয়ে গেছে খেয়াল করেছো? নতুন করে কয়েকটা কিনতে গিয়েছিলাম, তোমার তো সেদিকে কোনো নজরই নেই। আমার বরকে সবার চাইতে বেশি সুদর্শন লাগা চাই, বুঝলে? লতার বাকপটুতায় ফরহাদ মুগ্ধ। নিমিষে সব রাগ জল হয়ে গেল। চোখদ্বয় পানিতে চলচল করে উঠল। মেয়েটা কতভাবে একে নিয়ে এমন ভালোবাসতে যেন কারোর নজর না লাগে। লতা ওর জন্য শপিং করতে গিয়েছিল ভাবতেই ভালো লাগা কাজ করছে। ওর মনে মনে প্রচণ্ড খুশি হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না। শুধু বলল, কখন থেকে অপেক্ষা করছি, দরজা খুলে দাও, ভিতরে যাই। লতা ব্যস্ত ভঙ্গিতে সাইড থেকে শপিং ব্যাগগুলো নিয়ে দরজা খুলে ভিতরে চলে গেল। কাজের মেয়েটার কাজকর্ম সব করে গেছে, আবার সন্ধ্যায় আসবে রাতে রান্না করতে। লতার এসব নিয়ে ভাবতে হয় না, ও শুধু নিজেকে সাজিয়ে রাখতে ব্যস্ত। তাছাড়া ওর বেশ কিছু বন্ধুও হয়েছে, আশেপাশের প্রতিবেশী ছেলে মেয়েদের সঙ্গে বেশ ভাব। যদিও ফরহাদ এসব পছন্দ করে না, তবুও কিছু করার নেই। একলা বাড়িতে কতক্ষণ মন টিকে? তার চেয়ে বাহিরে গিয়ে একটু ঘোরাফেরা করলে মন ভালো থাকবে। লতা ভেতরে গিয়ে কয়েকটা ব্যাগ আলমারিতে সরিয়ে রাখলো। সেগুলো আগামীকাল দেখবে যখন ফরহাদ থাকবে না। ফরহাদ গোসল করে বিছানায় শুয়ে পড়ল। লতা ওর পাশে বসে শার্টগুলো বের করে রাখছে। ফরহাদ কাপড়গুলো সরিয়ে ডান হাতে ওকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে বলল, সারাদিন শুধু আমাকেই চিন্তা করো তাই না? নিজের জন্য কি এনেছো দেখাও। লজ্জা লজ্জা মুখ নিয়ে লতা বলল, তুমি ছাড়া কাকে নিয়ে চিন্তা করব? তুমিই তো আমার সব। তাই বুঝি লাজুক লতা? লতা মাথা নাড়িয়ে সাড়া দিতে ফরহাদুর কপালে উষ্ঠদয় রাখতে, কিন্তু পারল না। লতা ব্যস্ত ভঙ্গিতে দ্রুত ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, দুপুরে তোমার জন্য বিরিয়ানি রান্না করছিলাম, গরম করে আনছি, তুমি দ্রুত উঠে আসো। খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে আম্মা বকবে কিন্তু। ফরহাদ নিরাশ হয়ে চোখ বন্ধ করলো। কিছুদিন হচ্ছে লতার সঙ্গে সময় কাটানো হচ্ছে না। সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফিরে নাক ডাকিয়ে ঘুম। তাছাড়া মেয়েটা এই কাজ সে কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও ঘুমানোর পরেই রুমে আসে। বিষয়টা নিয়ে সন্দেহ করার মতো কিছু নেই, তবুও মনটা খুব খুঁতখুত করছে। লতা রাগ করে এমন করছে কি বোঝাও যাচ্ছে না। সে হাসি খুশিভাবে চলাফেরা করছে। আগের তুলনায় বর্তমানে একটু বেশি খুশি থাকে। তাই আর ভাবেনি। কথাগুলো ভাবতে ভাবতে লতার ডাক পড়ল। ফরহাদ ক্লান্তি ঝেড়ে পেলে উঠে চলে আসলো। টেবিলে বিরিয়ানি সাজানো রয়েছে, গন্ধে সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। ফরহাদ চেয়ার টেনে বসতে লতা ওর প্লেটে খাবার তুলে দিয়ে বলল, নিজের হাতে রান্না করেছি তোমার জন্য। ভেবেছি এখন থেকে মাঝে মাঝেই রান্না করব। বরকে রান্না করে খাওয়ানোর মধ্যে এক প্রকার তৃপ্তি আছে। এখনো খাওয়া শুরু করিনি। তাছাড়া আজকেই কিন্তু প্রথম দিন। তবুও তুমি এত খুশি, কি ব্যাপার বলো তো? ফরহাদের কথা শুনে লতা ডোক গিলে মিনমিনে কণ্ঠে বলল, ফরহাদ, তুমি বড্ড বেশি প্রশ্ন করো। এটা আমার একদমই পছন্দ হয় না। আগে তো খেয়ে দেখে বলো কেমন হয়েছে। ফরহাদ শুধু হাসল। লতা অল্প কথাই রেগে যায়। ওকে রাগাতে ওর বেশ ভালো লাগে। মেয়েটা যে কবে বুঝবে। বিরিয়ানির স্বাদটা ভীষণ ভালো লেগেছে। ফরহাদ প্রশংসায় পঞ্চমুখ। লতা লাজুক হেসে সব গুছিয়ে রাখছে। ফরহাদ খাওয়া শেষ করে টেবিল ছেড়ে বেডরুমে যেতে লতার ফোন বেজে ওঠে। মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করার সময় পায়নি। ফরহাদ ওর সাইড ব্যাগ খুলে ভিতরে একটি টিফিন বাটি পেল। ফরহাদ ফোন আর বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছে। নাম্বার কোন নামে সেভ দেওয়া নেই। নাম্বারটা পরিচিত মনে হলো না দেখে কেটে দিয়ে টিফিন বাটির মুখ খুলে দেখলো বিরিয়ানি ভাতের কয়েকটা দানা লেগে আছে। বাটি থেকেও তীব্র গন্ধ আসছে। ফরহাদ ব্রু কুঁচকে ফেলল। লতা কারোর জন্য রান্না করে নিয়ে গিয়েছিল, কিন্তু এই অচেনা শহরে ওর পরিচিত কে আছে? ওর ভাবনার অবসান ঘটল ফোনের শব্দ শুনে। ও বাটিটা সেভাবে রেখে ফোন রিসিভ করতে গেল, কিন্তু লতা দ্রুত পায়ে ভিতরে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বাইরে বেরিয়ে যায়। চোখের নিমিষে সব কিছু ঘটে গেল। লতার এমন আজগবি আচরণের সঙ্গে ফরহাদ পরিচিত না। কি করতে চলেছে মেয়েটা? মনের আকাশে সন্দেহের মেঘ দানা বাঁধতে শুরু করলো। ফরহাদের এত ভালোবাসা উপেক্ষা করে লতা কার জন্য নিজেকে আড়াল করছে?
খোলা আকাশের নিচে তাকিয়ে আছে হৈমন্তী। নীল আকাশ, সাদা পুঞ্জ পুঞ্জ মেঘের ভেলা দেখতে বেশ চমৎকারই লাগছে। মন মেজাজ একদম ফ্রেশ। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। ভাইয়াকে বলেছিল দেশে ফিরবে, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না। এই বিন্দেশের মাটিতে আর কতদিন থাকতে হবে কে জানে। ভিডিও কলে প্রায় দিনে বড় ভাই ভাবি আর তাদের একমাত্র ছেলে রানীর সঙ্গে কথা হয়। বাচ্চাটার হাসিটা বেশ সুন্দর। কথাগুলো ভেবে মনের অজান্তেই হেসে ফেলল হৈমন্তী। এই শহরে কবে এসেছিল তার কিছুই মনে নেই। ভাইয়া ওকে এখানকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছে। পড়াশোনা প্রায় শেষের দিকে। মায়ের সঙ্গে একদিনও কথা হয়নি। হৈমন্তীর পড়াদের সঙ্গে বিয়ের স্মৃতির কিছুই মনে নেই। অনেক কষ্টে সুস্থ হয়েছিল, কিন্তু মেমোরিতে শুধু আগের স্বামীর কথাই রয়ে গেছে। ডাক্তার বলেছে ধীরে সুস্থে সব কিছু মনে পড়ে যাবে, একটু সময়ের প্রয়োজন। সেনা পরিবেশে থাকলে মনে পড়তে সময় কম লাগবে। এই ভয়ে আরাফাত বোনকে দেশে নিচ্ছে না। নিজের সবটুকু দিয়ে বোনকে সুস্থ করেছে। হৈমন্তী বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তবে ছেলেদের থেকে দূরে থাকতে পছন্দ করে। রাতে হঠাৎ হঠাৎ ভয়ে চিৎকার করে ওঠে। হয়তো সে ভয়াবহ অতীত স্বপ্নে এসে ওকে বিরক্ত করে যায়, যা চাইলে ওর থেকে আড়াল করা যাবে না। 4টা বছর পার হয়ে গেছে। প্রথম একটা বছরও চিকিৎসার জন্য ব্যয় হয়েছিল। হঠাৎই পিছন থেকে মেয়েলি কণ্ঠে চিৎকার শুনে হৈমন্তীর ধ্যান ভাঙল। দ্রুত পিছনে তাকিয়ে দেখল অরিন দাঁড়িয়ে আছে। অরিন প্রবাসী বাঙালি। হৈমন্তীর সঙ্গে গলায় গলায় ভাব। বলতে গেলে দুজন দুজনাকে ছাড়া থাকতেই পারে না। হঠাৎই এই সময় অরিনকে নিজের বাড়িতে দেখে হৈমন্তী বেশ অবাক হলো। তবুও ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, 2 দিন পরে দেখা দিচ্ছ। তোমার ওপর আমি ভীষণ রেগে আছি, আগে রাগ ভাঙাও। অরিন সময় নিল না, দ্রুত এসে ওকে ঝাপটে ধরে কেঁদে ফেলল। হৈমন্তী দ্রুত ওকে ছাড়িয়ে নিয়ে বলল, এভাবে আমাকে ভয় দেখাও কেন? দ্রুত বলো কি হয়েছে। হৈমি, আমি দেশে ফিরছি। তোমাকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি তো জানো আমাদের বিয়েটা এখানে হবে না। দাদুর শেষ ইচ্ছে পূরণ করতে হবে। উনি চাইছেন আমি দেশে গিয়ে বিয়ে করি। হৈমন্তীর বেশ কষ্ট হচ্ছে, তবুও নিজেকে শান্ত রেখে ওর মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আমি ভাইয়াকে বলবো খুব তাড়াতাড়ি দেশে ফিরতে। সেখানে তোমার সঙ্গে ইনশাল্লাহ আবারও দেখা হবে আমার। তাছাড়া তুমি তো চিরকাল সেখানে থাকবে না, ফিরে আসবে। দীর্ঘ সময় তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। মোটেই দীর্ঘ হবে না, বিশ্বাস রাখো আমার উপর। অরিন হৈমন্তীকে দ্বিতীয়বার জড়িয়ে ধরে ওর হাতে নিজের বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। হৈমন্তী শূন্য দরজায় আনমনে তাকিয়ে আছে। দেশে ফিরতে হবে কথাটা ভেবে ও দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। আরাফাত চোখ বন্ধ করে সবাই বসে আছে। হৈমন্তী ওর পাশে গিয়ে বসতে বসতে বলল, ভাইয়া তোমার বয়স কত? হৈমন্তীর এমন কথা শুনে আরাফাত জট করে চোখ খুলে বলে, হঠাৎ আমার বয়স নিয়ে পড়ছিস কেন বলতো? তোমার বয়সী সকলেরই বিয়ে করে 2টো করে বাচ্চা হয়ে গেছে, অথচ তোমার বিয়ের কোনো খবর নেই। তুমি জানো অরিনের বিয়ে 2 মাস পরে? আরাফাত হেসে ফেলল হৈমন্তীর আচরণে। মেয়েটা একটু বেশি সরল। হৈমন্তী বাহির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফাত হাসি থামিয়ে বলল, আমার কথা ছাড়। বান্ধবীর বিয়ে হচ্ছে প্রেম করে, অথচ আমার বোনের কাউকে মনে ধরছে না। এটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে আমাকে। তুই একটা ছেলে পছন্দ করবি, আমরা ধুমধাম করে বিয়ে দিব। কত সুখের হবে বলতো? ভাইয়া তুমি কেন কোনো কথা ঘুরাবে না কিন্তু। ডিসেম্বরে আমার পরীক্ষা শেষ, জানুয়ারিতে আমরা দেশে ফিরছি। আমি আকাশ পাতাল খুঁজে তোমার জন্য মেয়ে দেখব। তুমি বিয়ে করবে এবং আমার পরবর্তী সেমিস্টার শুরু হওয়ার আগে 3জন আবার ফিরে আসবো, ঠিক আছে? এটা কিন্তু আমার শাস্তি নাকি বোনের হুকুম? দুটোই। বহুকাল দেবদাস হয়েছিলে আর মানা যাচ্ছে না। আমি শপিং করা শুরু করছি। হৈমন্তী কথাগুলো বলে যেমন ঝড়ের গতিতে এসেছিল তেমনিভাবে চলে গেল। আর আবার দীর্ঘশ্বাস ফেলল। ভাই ভাবিকে বলতে হবে। 1 মাস গত হয়েছে। জানুয়ারি মাসের 2 তারিখ। হৈমন্তী আরাফাতের হাত ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 নম্বর গেটে দাঁড়িয়ে আছে। দূরে বড় ভাই রাজীব দাঁড়িয়ে হাত নেড়ে ওদেরকে ইশারা করছে। হৈমন্তী আরাফাতের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এই লোকটাকেও বড্ড বেশি ভালোবাসে। রাজীব বোনের মাথায় চুমু দিয়েই আরাফাত পাশে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, সব ভালোবাসা হৈমিকে দিও না, আমার জন্য কিছু রাখো। রাজীব হৈমন্তীকে বাম পাশে রেখে আরাফাতকে ডান হাতে আগলে নিয়ে বলল, আমার সব ভালোবাসা তোদের জন্য সমান, বেশি কমের প্রশ্নই আসে না। জানি তো ভাইয়া, কিন্তু তুমি একা কেন? ভাবি কোথায়? রাজীব ওদেরকে ছেড়ে দিয়ে সামনে এগোতে এগোতে বলল, সে তোদের জন্য রান্না করে হোটেল খুলেছে, মহা ব্যস্ত আছে। মাসুদ বিকেলে পৌঁছাবে। ওরা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। মাসুদের ঢাকায় পোস্টিং হয়েছে। হৈমন্তী বেজায় খুশি। গতকাল পর ভাই বোনদের একসঙ্গে দেখবে। মেজো ভাইয়ের সঙ্গে প্রায় কথা হয়, তবুও তেমন সময় দিতে পারে না, কাজের চাপে থাকে। তবে দেশে ফিরলে 10 দিন বোনকে সময় দিবে বলেছে।
হৈমন্তী কথাগুলো ভাবতে ভাবতে গাড়িতে গিয়ে বসলো। আরাফাত রাজীবের সঙ্গে বাহিরে দাঁড়িয়ে আছে। রাজীব চিন্তিত হয়ে বলল, হৈমিকে নিয়ে আসা ঠিক হলো? যদি আবার ঝামেলা হয়? ভাইয়া, ঝামেলা তো একটু হবেই, ভয় পেলে চলবে না, আমি সামলে নিব। পরহাদের কি খবর জানো? পরে বলবো, আগে বাড়িতে চল। 2 বছর হয়েছে পরহাদের বাবা মারা গেছে। মা ওদের সঙ্গে থাকে। লতার সঙ্গে শায়লা বানুর একটুও বনিবনা হয় না। সারাক্ষণ ঝগড়া ঝামেলা লেগেই থাকে। চাকরির 1 বছরের মাথায় ঘুষ নেওয়ার অপরাধে চাকরিটা চলে গিয়েছিল। 6 মাসে জেলও খাটতে হয়েছে। লতা সেই সময়টা নিজের মতো কাটিয়েছে, পরহাদের সঙ্গে দেখা করেনি। আরাফাত জেল থেকে ফিরে জানতে পারে লতার বাচ্চা হবে। ও 6 মাস জেলে ছিল, অথচ লতা প্রেগনেন্ট হচ্ছে 3 সপ্তাহের। ফরহাদ জানে এই বাচ্চাটা ওর না, কিন্তু কিছু বলতে পারে না। লতা হুমকি দিয়েছে সুইসাইড করে ওকে ফাঁসিয়ে দিবে। লতা মান সম্মানের ভয় করবে না। বাচ্চার বয়স 2 বছর। লতা আগের মতোই ছেলেকে নিয়ে ওর সঙ্গে থাকে। ফরহাদ লতার সঙ্গে দরকার ছাড়া তেমন একটা কথাবার্তা বলে না। তাতে লতার কোনো কিছু হেলদোল নেই। সে আছে নিজের মনের সুখে। ফরহাদ একটা কোম্পানিতে চাকরি নিয়েছে। শায়লা বানু ছোট একটা খাবারের হোটেল খুলেছে। সারাদিন কাজকর্ম করে যে টাকা আসে টুকটাক সংসার চলে, তবে বাড়িতে কোনো শান্তি নেই। সবসময় লতার চিৎকার চেঁচামেচির সঙ্গে ওর বেহায়াপনা তো আছেই। আগে গোপনে করতো, এখন সবাইকে দেখিয়ে দেখিয়ে পরপুরুষের সঙ্গে ঘুরছে। ফরহাদ যেন ওকে সীমাহীন স্বাধীনতা দিয়ে রেখেছে। ফরহাদ জেল থেকে ফিরে এসে খোঁজ করেছে হৈমন্তীর, কিন্তু কেউ কিছু বলতে পারে না। ও একবার হলেও হৈমন্তীর সামনে গিয়ে দাঁড়াতে চেয়েছে। হৈমন্তীকে পারবে ওকে ক্ষমা করে দিতে? এয়ারপোর্ট থেকে বাড়ির সামনে গাড়ি থামাতে দেরি হলো, কিন্তু হৈমন্তীর নামতে দেরি হলো না। দৌড়ে গিয়ে গেটের মুখে দাঁড়িয়ে থাকা বড় ভাবিকে জাপটে ধরে কেঁদে ফেলল। হঠাৎ এই মানুষটাকে দেখে ভীষণ কান্না পাচ্ছে। সৈনিক ও হৈমন্তীর সঙ্গে পাল্লা লাগিয়ে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলো। ততক্ষণে 2 ভাই ওদের কাছে চলে এসেছে। সকলের চোখে পানি, তবে ঠোঁটে হাসি। চোখের পানি সবসময় দুঃখের হয় না, আনন্দের হয়। হৈমন্তী ভাবিকে ছেড়ে দিয়ে বলল, তোমার পিচ্ছিটা কোথায়? তাকে ডাকো একটু দেখি। পুপি আম্মা এসেছে, অথচ সে লুকিয়ে আছে। হৈমন্তীকে সয়নি থেকে চোখ ফিরিয়ে পাশে থাকালো। গুটি গুটি পায়ে ছোট একটা বাচ্চা ওর সামনে এসে দাঁড়ালো। বাচ্চাটার চোখে মুখে আতঙ্ক, হয়তো অচেনা লোকজন দেখে ঘাবড়ে গেছে। হৈমন্তী ওর মুখের ভাবসাব দেখে শব্দ করে হেসে সয়নিকাকে বলল, ভাবি, তোমার ছেলে তো দেখে আমার কার্বন কপি হয়েছে, কিন্তু মুখের ভাব দেখো, হয়তো আমাকে দেখে পছন্দ করছে না। হৈমন্তী কোলে নিতে গেলে কিন্তু বাচ্চাটা ওর কোলে আসলো না। চয়নিকে মৃদু হেসে রনিকে কোলে তুলে দিল। রাজীব ওদেরকে ভিতরে যাওয়া তাড়া দিচ্ছে, তাই হৈমন্তী আর কথা বাড়ালো না, ভিতরে চলে গেল। হৈমন্তী নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আরাফাত ওর রুমে আসে। হৈমন্তী ভাইকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আমাদের উপলক্ষে বড় ভাইয়া বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাহিরের কেউ আসবে না, তোর কি অসুবিধা হবে? অদ্ভুত কথাবার্তা বলছো তো ভাইয়া। আমার অসুবিধা কেন হবে? তুমি যাও তো, আমার ঘুম পাচ্ছে। মেজো ভাইয়া আসলে ডেকে দিও। তোমাদের সব অনুষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছি, চিন্তা করো না। আরাফাত খুশি হলো। হৈমন্তী একা থাকতে পছন্দ করে। কখনো কোনো পার্টি পিকনিকে গিয়েছে কিনা সন্দেহ। ওকে চলে যেতে দেখেও হৈমন্তী ডেকে বলল, এসব আমি তোমার জন্য করছি ভাইয়া। আরাফাত অবাক হয়ে বলল, আমার জন্য? তোমার জন্য মেয়ে খুঁজতে হলে আমাকে এখন থেকে বড় বড় অনুষ্ঠানের আয়োজনে যেতে হবে। ওসব গটক পটক দিয়ে হবে না। মেয়ে আমার 2 ভাবির মতো হওয়া চাই। আরাফাত বরকে গেল হৈমন্তীর কথা শুনে। ও চোখ দুটো ছোট করে বলল, ক্ষমা কর বোন, এসবে আমাকে জড়িয়ে মারবি নাকি? এখনো বিয়ের বয়স হয়নি আমার। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, চুলগুলো পাক ধরবে 2 দিন পরে, তখন বিয়ের বয়স হবে? ভাইয়া যাও তো, আমার কথার বাহিরে কথা বললে কিন্তু খারাপ হবে। যাও এখন। হৈমন্তী বিরক্ত হয়ে পিছনে ঘুরে শুয়ে পড়ল। আরাফাত কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে প্রস্থান করে। এই মেয়েটার মাথায় শুধু উল্টাপাল্টা বুদ্ধি করছে। একবার যদি বড় ভাই ভাবির কানে যায়, এবার আর ছাড় পাওয়া যাবে না। 3 জন মিলে পিছনে হাত ধুয়ে পড়বে, কি যন্ত্রণা। আরাফাত ডাইনিং রুমের সোফায় গিয়ে ধপাস করে বসে পড়ল। পাশেই রনি ড্রয়িং খাতায় কিসব হাবিজাবি আঁকছে। ছেলেটা বেশ কিউট। আরাফাত ওকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়ে ওর গাল দুটো টিপে দিল। আরাফাতের হঠাৎ এমন আচরণে রনি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে। চয়নিকা রান্না করেছিল, দৌড়ে এসে রনিকে নিজের কোলে নিয়ে আরাফাতের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে ভয় পাচ্ছে মনে হয়। ভয় না ভাবি, তোমার ছেলের গাল টিপে দিয়েছি, বেচারা বোরকে গিয়ে কেঁদে ফেলেছে। তুমিও না, বাচ্চাদের সঙ্গে এমন করতে নেই। ভাব করো, দেখবে তখন আর ভয় করবে না। বাচ্চাটা অনেক কিউট, তুমি ওকে ভীষণ ভালোবাসো তাই না? চয়নিকে দীর্ঘশ্বাস ফেলে রনিকে 2 হাতে আগলে নিয়ে বলল, ওর জন্য আমি মরতেও পারি। ও আমার মাতৃত্বের স্বাদ পূরণ করেছে আরাফাত। বুঝতে পারছো কতটা কাঙ্ক্ষিত আমি ওর জন্য?
আগলে রেখো। চয়নিকার কোনো কথা বলল না। রনিকে নিয়ে রুমে চলে গেল। আরাফাত সোফায় লম্বা হয়ে শুয়ে পড়ে। ঘুম ঘুম লাগছে, রুমে যেতে যেতে ঘুম কেটে যাবে। তাছাড়া অলসতা ওকে ঝাপটে ধরেছে, তাই এখানেই ঘুমিয়ে পড়ল। ঢাকার একটা আলিশান বাড়িতে পার্টি হচ্ছে। মাসুদ বউ বাচ্চা নিয়ে বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে। হৈমন্তী মেজোবাইকে খুব কমই কাছে পেয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 ভাই বোন জমিয়ে আড্ডা দিয়েছে। বড় বোন ইন্ডিয়া গেছে স্বামীর সঙ্গে ছুটি কাটাতে, ফিরবে 1 মাস পরে। ভিডিও কলে তার সঙ্গেও কথা বলা হলো। হৈমন্তীর বহুকাল পরে মনে হলো, আমার মতো সুখী পৃথিবীতে আর একটাও নেই। এত এত ভালোবাসা, তবুও মনের মধ্যে কেমন চাপা কষ্ট। এই কষ্টের উৎস কোথায় ঠিক খুঁজে পাওয়া গেল না। হৈমন্তী রাতের পার্টির জন্য খুব সুন্দর একটা সাদা গাউন পরে নিল। ড্রেসের সঙ্গে মিলিয়ে হিজাব পরল। দেশে থাকতে গায়ের রংটা কেমন চাপা ছিল, কিন্তু এখন আর নেই, অতিরিক্ত ফর্সা হয়ে গেছে। হৈমন্তী হালকা লিপস্টিক দিতে গিয়েও রেখে দিল। এত সাজুগুজু অর্থহীন মনে হয়। কিছুক্ষণের মধ্যে চটপট করে রেডি হয়ে বেরিয়ে আসে। সয়নিকা রনিকে ঘুম পাড়িয়ে রেখেছে। লোকজন দেখলে কান্নাকাটি করে একাকার করে ফেলবে। তাছাড়া রোহান এসেছে একা না, 2 জন বন্ধুকে সঙ্গে নিয়ে। ওদেরকে একটু সময় দেওয়া উচিত। সয়নিকা ডাইনিং রুমে গিয়ে রোহানকে খোঁজ করলো। ছেলেটা বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে। সয়নিকা গিয়ে সোজাসুজি ওর কান ধরল। রোহান চমকে উঠে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে ঘুরে তাকিয়ে ছলছল চোখে বলল, আপা লাগছে তো? আমি আর ছোট নেই, খুব বড় হয়েছিস না, যে বোনকে দেখতে আসার সময় হয় না। রনি তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। সরি আপা, একটা প্রজেক্টের ঝামেলায় আটকে গিয়েছিলাম, এখন ফ্রি আছি। কান ছেড়ে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করে না তো। সয়নিকা ওর কান ছেড়ে দিয়ে পাশ ফিরে একজনকে পেল। ওর সঙ্গে আলাপ করে নিল। আরেকজন এসেছে, কিন্তু তাকে পেল না। বাহিরে গেছে, বোন এসেছিল কথা বলতে। সয়নিকা সবাইকে বসিয়ে রেখে উঠে গেল। গড়বর্তী মেহমান না হলেও কম হলো না। মোটামুটি বেশ ভালো আয়োজন। এখানে কোনো মিউজিকের আয়োজন নেই। পার্টি বলতে পুরনো নতুন মিলে সব বন্ধুদের সঙ্গে আলাপসারিতার আয়োজন। কথাবার্তা বলবে, আড্ডা দিবে, তারপর খাওয়া দাওয়া করে ফিরবে। হৈমন্তী গুটিসুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো। উপস্থিত কয়েকজনের নজর ওর দিকে। হৈমন্তী সেদিকে খেয়াল নেই। খুব সাবধানে নেমে এসে চেনা চেনা কয়েকজনের সঙ্গে আলাপ করে নিল। দূরে রোহান বসে আছে। ছেলেটার চোখে মুখে বৃষ্ময় খেলা করছে। আগের দেখা হৈমন্তীর সঙ্গে এই হৈমন্তীর একটু মিল পেল না। মুগ্ধ হয়ে গেল। ও উঠে আসলো হৈমন্তীর সঙ্গে আলাপ করার জন্য। হৈমন্তী রোহানকে চিনে, তাই মলিন হেসে ভদ্রতার সহিত বলল, কেমন আছেন ভাইয়া? আপনাকে ছবিতে দেখেছি, তাই চিনতে অসুবিধা হলো না, নয়তো চিনতেই পারতাম না। আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন আমি ক্লাস 9-এ পড়তাম, ভাবা যায়? হৈমন্তী একদমে কথাগুলো বলে থামল। রোহানের বুকের মধ্যে হাতুড়ি পেটাচ্ছে। এই মেয়েটার কিছুই মনে নেই, কিন্তু ওর তো সব মনে আছে। ওর যেন এক এক করে সব মনে পড়ে যাচ্ছে, তাই কথা বলতে কেমন জড়তা কাজ করছে। তবুও মিনমিনে কণ্ঠে উত্তর দিয়ে বন্ধুদের সঙ্গে গিয়ে বসল। রোহান পাশের বন্ধুকে বলল, আবির এখানেও কি ব্যবসার কাজকর্ম করবে বলতো? সে বাহিরে গেল আর ফেরার নাম নেই। আহাম্মক একটা রোবটের মতো হয়ে যাচ্ছে দিন দিন সে। রোহান ব্রু কুঁচকে ফেলল। আবিরের ছোটবেলার বন্ধু, দেখতে বেশ সুদর্শন, সব দিক থেকে ভালো, এটাই সমস্যা, আর প্রচণ্ড জেদি। চারদিকে লোকজন কথাবার্তা বলছে, আড্ডা দিচ্ছে। তার মধ্যে হৈমন্তী চয়নিকার পাশে গিয়ে পিস করে বলে, বড় ভাইয়া কোথায়? দেখছি না কেন? ভদ্রলোক বাহিরের বাগানে রান্নাবান্না তদারকি করছে। এতগুলো মানুষকে খাওয়াতে হবে, যদি রান্না খারাপ হয় সেই ভয়ে তার আত্মা শুকিয়ে আসছে। হৈমন্তী মৃদু হাসল। বড় ভাইয়ের সম্পর্কেও জানা আছে, কিন্তু এখানে তো ওর দরকার আছে। ও আর কথা বাড়ালো না, দ্রুত গতিতে বাগানের দিকে ছুটল। বাগানে গিয়ে দূর থেকে বাইকে দেখে আশেপাশে না তাকিয়ে ছুটতে গিয়ে সামনে একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। দুজন দুদিকে ছিটকে পড়েছে। হৈমন্তীর হাতের তালুতে বেশ আঘাতও লেগেছে। ওর শান্ত মেজাজ আবার প্রচণ্ড অশান্ত হলো। বিড়বিড় করে আচ্ছা করে এই আগন্তুককে গালি দিয়ে উঠতে লাগলো। এতক্ষণে একজোড়া চোখ ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে ওর খেয়াল নেই। হৈমন্তী সারা মুখে বিরক্তি চেয়ে আছে। হঠাৎ উপরের দিকে তাকিয়ে ওই চোখে চোখ পড়ে যায়। হৈমন্তীর মেজাজ তুঙ্গে। ছেলেটা ওকে ফেলে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, কত বড় সাহস! ওর ইচ্ছে করলো থাপ্পড় দিয়ে ব্যাটার দাঁত ভেঙে দিতে, কিন্তু বাড়িতে অশান্তি হবে কথাটা ভেবেই দাঁতে দাঁত চেপে বলল, দেখা শেষ হয়েছে? আবির হৈমন্তীর এমন কথা শুনে ডোক গিলে বলল, সরি, আসলে খেয়াল ছিল না, হুট করে সামনে চলে এসেছেন তাই। হৈমন্তী ছেলেটার কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়িয়ে ড্রেসের ধুলো পরিষ্কার করতে করতে বলল, আহাম্মকের মতো দাঁড়িয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি? আপনার নামটা যদি বলতেন। হৈমন্তী বিরক্তি নিয়ে যেতে যেতে বলল, হৈমন্তী মির্জা। আবির কয়েকবার নামটা মনের মধ্যে আওড়ে নিল। হৈমন্তীর সংক্ষেপে হৈমি। আহ, কি মধুর নাম!
আবির আর অপেক্ষা করলো না, তাড়াতাড়ি ভিতরে গিয়ে রোহানের কাছে বসলো। কোনো রিস্ক নেওয়া চলবে না, আজকে আম্মুকে বলবো মেয়ে পছন্দ হয়ে গেছে, কিন্তু তার আগে তো রোহানের সঙ্গে কথা বলতে হবে। আবির এহসানের মনে প্রথমবার একটা মেয়ে ধরেছে, চ্যাকাবেকা হওয়ার কোনো ইচ্ছে ওর নেই। তাছাড়া আম্মু শুনলে ভীষণ খুশি হবে, কথাটা ভেবে মনের মধ্যে আনন্দ দোলা দিচ্ছে। আবিরকে এমন মিটিমিটি হাসতে দেখে রোহান একটু এগিয়ে গিয়ে বলল, এই তোর আসার সময় হলো, এসেছিস ভালো কথা, ভূতে তোরা মানুষের মতো হাসছিস কেন? আমার কেমন প্রেম প্রেম পাচ্ছে জানিস? রোহান ওর কথা শুনে হতবাক। আবিরের ঠোঁটকাটা স্বভাবের কথাও অজানা নেই, কিন্তু তাই বলে প্রেম? বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নেওয়া ছেলেটা নাকি বলে তার প্রেম প্রেম পাচ্ছে। কি অদ্ভুত। রোহান নিজেকে শান্ত রেখে বলল, রঙিন শরবত খাওয়া শেষ? দুলাভাই বাড়িতে মদের ব্যবস্থা করেছে। কই, আমি তো জানি না। আবির ওকে ইগনোর করে বলল, হৈমন্তীকে পছন্দ হয়েছে, আগামীকাল আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে আসছি, তুই একটা সাহায্য কর। রোহান বেজায় রেগে গেল আবিরের এমন কথাবার্তা শুনে। চেনা নাই জানা নাই হঠাৎ একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেল আর পরদিন বিয়ে করবে। মেয়েটা সম্পর্কে জানাতে হবে না? রোমান নিজেকে কন্ট্রোল করে বলল, ওদিকে তাকিয়ে সময় নষ্ট করিস না, মেয়েটা বিবাহিত। আবির মন খারাপ করে বলল, দেখে তো মনে হয় না। যাই হোক, ও স্বামী কি করে? ডিভোর্সি। শুন, ও বিয়ে টিয়ে করবে না। তাছাড়াও চরিত্র নিয়ে প্রশ্ন আছে। বাচ্চা হয়েছিল, ওর স্বামী বলেছে বাচ্চা নাকি ওর না। এটা সত্যি হতে পারে, কোনো প্রমাণ নেই। শুন, তুই সুদর্শন পুরুষ, বাপের হোটেল, টাকা পয়সা আছে, তোর জন্য ও বেটার না। আরও ভালো কিছু পাবি তুই। আবির হাসি হাসি মুখ করে বলল, দূর বেটা, তুই বুঝবি না। মেয়েটাকে দেখে আমার চোখ আটকে গেছে। প্রেম ভালোবাসা ওসব বিয়ের পরে হবে, আগে ওকে আমার করে ফেলবো। শুন, তুই কিন্তু আমাদের মধ্যে বিলেন হবি না। আমাকে চিনিস তো, পছন্দের জিনিস আমি নিজের করতে পিছপা হই না। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, আমি মানিয়ে নিব। রোহানুর কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই ছেলেকে বোঝানো কারো কর্ম না, যা বলেছে তাই করে ছাড়বে। কিভাবে আটকাবে একে সেই চিন্তায় ও ঘামতে শুরু করে। একে না আনলেই বুঝি ভালো হতো। আবির ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, তাছাড়া তোকে আরেকটা সত্যি জানানো ছিল। হৈমন্তীকে আমি প্রথমবার না, অসংখ্যবার দেখেছি। আমি ওকে যতবার দেখেছি হয়তো তুই তার এক ভাগও দেখিসনি। ও এ বাংলাদেশে এসেছে এটাও বলতে পারিস আমার ইচ্ছেতে। রোহান অবাক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। ও মিথ্যে বলার ছেলে না, কিন্তু কিভাবে সম্ভব মাথায় ঢুকছে না। তাই কৌতূহল ছাপিয়ে রাখতে না পেরে বলল, কিভাবে? এখন বলতে ইচ্ছে করছে না, চল খেয়ে আসি। শ্বশুরবাড়িতে প্রথমবার এসেছি, জমিয়ে খেতে হবে না? টেনশনে 2 দিন খাওয়াই হয়নি আমার। আবির কথাগুলো বলে উঠে চলে গেল। রোহান সেদিকে তাকিয়ে ডোক গেলে এরপর কি হবে ভেবেই ভয় করছে। তাছাড়া আবির এতগুলো রহস্য রেখে চলে গেল। শেষ পর্যন্ত হৈমন্তীর দিকে ওর নজর পড়ল। হঠাৎ করে মেজাজ খারাপ হচ্ছে, চারদিকে ঝামেলায় ভরপুর, শান্তি নেই। মনে প্রশ্ন আসলো, হৈমন্তী কি রাজি হবে? ভোর রাতে একটা বাজে স্বপ্ন দেখে হৈমন্তীর ঘুম ভাঙল। গতকাল অনুষ্ঠান শেষ হওয়ার আগে রুমে এসে ঘুমিয়েছিল, আর বাহিরে যায়নি। এত লোকজন হয়েছে আর সহ্য হয় না, মাথায় যন্ত্রণা করছে। অনিচ্ছা সত্ত্বে কিছু কাজ ওকে করতে হচ্ছে। মায়ের মুখটা কত কাল দেখা হয়নি। গ্রামে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেখানে গেলেই তো আবার শুরু হবে হৈমন্তী অপয়া। হৈমন্তী আগের ঘটনাগুলো স্মরণ করার চেষ্টা করলো। মায়ের ইচ্ছেতে বিয়ে হয়েছিল। হৈমন্তী তুলনামূলকভাবে তখন ছোট ছিল, তাই বড় ভাইয়ের শর্ত দিয়েছে হৈমন্তী বড় হলে শ্বশুরবাড়ি ফিরবে। কিন্তু নিয়তি সেদিনই তাকে মরতে হলো। বিয়ে করতেই তো লোকটা সেদিন এসেছিল, নয়তো বাড়িতেই থাকতো, মরতে হতো না। হৈমন্তী সে পর্যন্ত মনে আছে। তারপর যে ছোট ভাইয়ের কাছে কীভাবে পৌঁছালো মনে পড়ছে না। বড় ধরনের কোনো অসুস্থতার কথাও মনে আসছে না। ভাইকে জিজ্ঞেস করছিল, সঠিক উত্তর পাওয়া যায়নি। হৈমন্তী ভাবল বড় ভাবি থেকে জেনে নেওয়া যাবে। জীবনের বড় একটা অধ্যায়কে ভুলে গিয়ে বসে আছে, কি অদ্ভুত। নিজের উপর বিরক্ত লাগলো। হৈমন্তী ফজরের নামাজ শেষ করে বাহিরে বেরিয়ে আসে। ডাইনিং রুমটা অচেনা লাগছে, অগোছালো হয়ে আছে। গতকাল হয়তো সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে রুমে গেছে। আজ সকালে কেউই সহজে উঠছে না। হৈমন্তী রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ চা তৈরি করে সোফায় গিয়ে বসলো। চা শেষ করতে না করতে ওকে অবাক করে দিয়ে বড়ভাবে ঘুমে ডুলতে ডুলতে সেখানে হাজির। হৈমন্তী অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি ঘুম কাটলো তোমার? আমি তো ভেবেছিলাম আজকের দুপুরে ছাড়া কাউকেই পাওয়া যাবে না। আমার অভ্যাস আছে, বাচ্চা পালতে হলে ঘুমটুম নিয়ে ভাবলে চলে না। রনি খুব বিরক্ত করে তোমাকে, তাই না? আরে দূর, মা হয়েছি এটুকু তো করতেই হয়। হৈমি আমার সঙ্গে শপিং করতে যাবে? রনির জন্য কিছু কেনাকাটা করতে হবে। হৈমন্তী কিছু ভেবে নিয়ে বলল, মন্দ না, যাওয়া যায়। আমারও কিছু কেনার আছে। তোমাকে আমার বন্ধু অরিনের কথা বলছিলাম না, মনে আছে? হুম।
ওর বিয়ে 15 তারিখে, হয়তো 10 তারিখের মধ্যে ওর সঙ্গে থাকতে হবে। গতকাল কথা হয়েছে আমাকে যেতেই হবে। মেয়েটা পাগলামি করছে। বিয়ের বাড়ির হইচই সহ্য করতে পারবে? কিছু করার নেই ভাবি, তাছাড়া ওর সঙ্গে থাকলে আমি খারাপ থাকি না। চয়নিকা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটাকে নিয়ে সকলে চিন্তা। হুট করে কবে না জানি সে কালো অতীত ওর সামনে চলে আসে। মেয়েটা যদি মনের দিক থেকে শক্ত হতো তাহলে এত ঝামেলা ছিল না। জীবনের সমস্যা আসবে তাই বলে জীবন থেকে পালিয়ে বেড়ানোর কি আছে? হৈমন্তী সেই রাতে বেরিয়ে না এসে প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু সে কি করলো? পালিয়ে এলো। তার মনে হলো লোকজন শুনলে ওকে ছোট করবে, অপমান করবে। তাছাড়া জোর করে অধিকার দাবি করে সংসার হয় না। ফরহাদ প্রথম থেকে ওর প্রতি উদাসীন। চয়নিকা ভাবতে পারল না। একবার মনে হলো হৈমন্তী ঠিক, আবার মনে হলো ফরহাদকে এমনি ছেড়ে দেওয়া ঠিক হয়নি। যাই হোক, মেয়েটা ওখানে থাকলে সারা জীবন কষ্ট পেত। সেই হিসাবে ভালো হয়েছে, আপাতত যেমন আছে থাক। কথাটা ভেবে ও রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কাজের লোকজনকে আজ পাওয়া যাবে না। গতকালে থালা বাসন ঘরবাড়ি পরিষ্কার করতে তারা ব্যস্ত। নিজেদের কাজগুলো নিজেরাই করে নিতে হবে। চয়নিকা সকলের জন্য নাস্তা তৈরি করে ফেলল। হৈমন্তী ভাবিকে সাহায্য করতে করতে সকাল 8টার বেশি বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে শপিং করতে বেরিয়ে পড়ল। বাড়ির বাকি সদস্যরা কর্ণকুম্ভের মতো নাক ডেকে ঘুমাচ্ছে। 12টার আগে কেউ উঠবে না, তাই কাউকে জানাতেও পারল না। চয়নিকা রনিকে সঙ্গে এনেছে। এর মধ্যে হৈমন্তীর সঙ্গে রনির মোটামুটি একটু ভাব জমেছে। ছেলেটা এখন আর ওকে ভয় পাচ্ছে না। ওরা শপিং মলের সামনে নেমে পড়ে। হৈমন্তী রনিকে নিজের কোলে তুলে নিল। চয়নিকা কেনাকাটা করবে বলে রনি থাকলে অসুবিধা হতে পারে তাই। চয়নিকা 1 মাস ঢাকায় ছিল, তার কিছুই মনে নেই। ঢাকা শহর ওর কাছে সম্পূর্ণ আছে না। চয়নিকা ওকে সঙ্গে সঙ্গে নিয়ে হাসছে। সকাল টাইমে লোকজনের ভিড় তেমন নেই, তবুও সাবধানতা অবলম্বন করছে। চয়নিকা ওদেরকে একটা দোকানে রেখে সামনে একটু এগিয়ে গেল। হৈমন্তী রনিকে নিয়ে এটা সেটা দেখছে। ছেলেটাও বেশ খুশি। হৈমন্তীর বাচ্চাদের সঙ্গে তেমন মেলামেশা হয়নি। রনিকে ওর বেশ ভালো লেগেছে, কিন্তু হৈমন্তীর এই খুশিটা বেশিক্ষণ টিকল না। একটা শক্ত হাত পিছন থেকে ওর হাতের কবজি টেনে ধরল। হৈমন্তী ভয়ে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখল অচেনা একটা লোক ওর হাত ধরে আছে। হৈমন্তী হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। হৈমন্তীর মনে হলো এই লোকটা ওকে মারতে চাইছে। ও চোখ মুখ বন্ধ করে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। তার আগেই লোকটা বলল, হৈমন্তী, আমি ফরহাদ, আমাকে চিনতে পারছো না? তুমি খুব ভুল করেছিলাম তোমাকে তাড়িয়ে দিয়ে। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এতদিন পরে তোমাকে দেখছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার সঙ্গে চলো, আমি তোমাকে আর কখনোই কষ্ট দিব না। ফরহাদ একদমই কথাগুলো বলে থামল। ওর কথা শুনে হৈমন্তী বুঝতে পারলো একটা পাগলের খপ্পরে পড়েছে। ভয়টা ওর আরও জেঁকে বসলো। তাই কোনো কিছু না ভেবে চিৎকার দিতে উঠল। ওর চিৎকারে রনিও ভ্যাভ্যা করে কান্না শুরু করে। মোটামুটি দুজন মিলে দোকান উড়িয়ে দেওয়ার মতো অবস্থা। চয়নিকা পাশের দোকানে ছিল। ওদের দুজনের এমন চিৎকার শুনে দৌড়ে এসে দেখলো ফরহাদ এখনও হৈমন্তীর হাত ধরে আছে। ও আর অপেক্ষা করলো না, দৌড়ে গিয়ে হৈমন্তীকে ওর থেকে ছাড়ানোর চেষ্টা করে। চয়নিকাকে দেখে হৈমন্তীর চিৎকার তো বন্ধ হলো, কিন্তু ভয় কমল না। ফরহাদ ছেলে মানুষ, ওর সঙ্গে পারা দুজনই সম্ভব না। ফরহাদ চয়নিকাকে দেখে যেন আশার আলো পেল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভাবি, আমি ওদেরকে ফিরিয়ে নিতে চাই। এই বাচ্চাটা আমারই ছেলে, তাই না? ফরহাদের কথা শুনে চয়নিকা তাড়াতাড়ি হৈমন্তীকে ছেড়ে রনিকে কোলে তুলে নিল। এভাবে একা আসা ঠিক হয়নি। কি করবে মাথায় ঢুকছে না। মেজাজ খারাপ হচ্ছে, সঙ্গে ভয়। চয়নিকা নিজেকে শক্ত করে বলল, পাগল নাকি আপনি? আপনাকে আমরা চিনি না। দয়া করে ছেড়ে দিয়ে বিদায় হন। দেখুন খুব খারাপ হবে। ফরহাদ বিস্মিত হয়ে বলল, কিসের খারাপ? আমার বউ বাচ্চা আমি ফিরিয়ে নিতে চাইছি। এতদিন ভুল করছিলাম মানছি। ক্ষমা চাইলে আল্লাহও ক্ষমা করে দেয়। আর মানুষ হয়ে আপনারা পারবেন না? হৈমন্তী দরজার বাঁধ ভেঙে গেল। মাথাও যন্ত্রণা হচ্ছে। ও হালকা চেঁচিয়ে বলল, রাখ তোর বউ বাচ্চা, এখনই আমার হাত ছেড়ে দে। মেয়ে দেখলে বউ মনে হয়, তাই না? ফরহাদ হৈমন্তীর কথায় অবাক হয়ে গেল। মেয়েটা ওকে চিনিও না, চেনার ভান করছে, কিন্তু কেন? মেয়েটা তো খুশি হওয়া উচিত। ফরহাদ নিজের বাচ্চাকে মেনে নিতে চাইছে, এটা ওর জন্য কম কিসের? ওদের চিৎকার চেঁচামেচিতে বেশ কিছু লোকও জুটে গেল। আবির সকালবেলায় এদিকে একটা কাজে এসেছে। মায়ের জন্য একটা জিনিস কিনতে শপিং মলে ঢুকতে হলো। পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচি শুনে ভিতরে এসে দেখলো একটা ছেলে হৈমন্তীর হাত চেপে ধরে টানাটানি করছে। দৃশ্যটা ওর কাছে সব থেকে খারাপ আর জঘন্য বলে মনে হলো। ও কোনো কিছু না শুনে দেখে হাতের মুঠো শক্ত করে ফরহাদের মুখের উপরে কয়েকটা পরপর ঘুষি মেরে বসল। ফরহাদ হঠাৎই আক্রমণে নিজেকে সামলে নিতে না পেরে হৈমন্তীকে ছেড়ে ছিটকে পড়ে যায়। আবির ফুল ফর্মে রয়েছে, মেজাজ চরম খারাপ। চয়নিকা শুধু ওকে ইশারা করলো হৈমন্তীকে নিয়ে চলে যেতে। চয়নিকা সময় নষ্ট করলো না, হৈমন্তীকে নিয়ে সরে গেল।
আবির ফরহাদের কলার চেপে টানতে টানতে বেরিয়ে যায়। ডান হাতে কাকে একটা ফোন করলো। সয়নিকা হৈমন্তীকে সঙ্গে নিয়ে গাড়িতে বসে আছে। হৈমন্তী ভয়ে ঠক ঠক করে কাঁপছে। রনি এখনও ফুঁপিয়ে যাচ্ছে। কি থেকে কি হলো এখনও সবাই ঘোরের মধ্যেই আছে। সয়নিকা দ্রুত ওদেরকে নিয়ে বাড়ি ফিরল। হৈমন্তী রুমে গিয়ে দরজা বন্ধ করেছে। সয়নিকা রাজীব আর আরাফাতকে সমস্ত ঘটনা খুলে বলে। দুজনে রাগে ফুলছে। এত বছর পরে বউ বাচ্চা ফিরিয়ে নিতে এসেছে। রাজীব ইচ্ছে মতো গালিগালাজ করছে। সিটি হসপিটালের বেডে শুয়ে আছে ফরহাদ। হাত ভেঙেছে, পা মুচকে গেছে, ঠোঁট মুখে বেশ জখম। দুপুরে সে অচেনা ছেলেটা ওকে আচ্ছা করে ধোলাই দিয়েছে, হাসপাতালে রেখে গেছে। পাশে ফরহাদের মা শায়লা বানু গুনগুন করে সুর তুলে কান্নাকাটি করছে। দূরে দরজার সামনে দাঁড়িয়ে আছে লতা। সে এই মা ছেলের কর্মকাণ্ডে বিরক্ত। ফরহাদ অচেতন আছে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। শায়লা বানুরও প্রচণ্ড টেনশন হচ্ছে। এই ছেলেটাই ওনার শেষ সম্বল। বৃদ্ধ বয়সে ছেলেটা না থাকলে কোথায় যাবেন কি করবেন ভেবেই কান্না দ্বিগুণ হচ্ছে। লতা বিরক্ত হয়ে ছুটে এসে শাশুড়িকে বলল, মরা কান্না জুড়েছেন কেন? মাথা ধরে যাচ্ছে। চুপচাপ থাকবেন নাকি চলে যাব? আমি গেলে কিন্তু আর আসবো না। তখন ছেলেকে নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরে বেরিয়েন, ভালো লাগবে? শায়লা বানু ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করলো। লতা চলে গেলে সত্যিই ঝামেলা হয়ে যাবে। ওষুধপত্র কিনতে হলেও বারবার নিচে যেতে হবে। ওনার হাঁটুতে ব্যথা হয়েছে, যাওয়া আসা করলে আরও বেশি হবে। এর মধ্যে ডাক্তার এসে বলে গেল ইঞ্জেকশন পুড়িয়ে গেলে হাসপাতালের সামনের দোকান থেকে আনতে হবে। লতা গটগট করে চলে যায়। মেয়েটা বাহিরে যেতে শায়লা বানু আবারও শুরু করলেন, যেন সুযোগ খুঁজছিলেন। কয়েক মিনিটের ব্যবধানে ফরহাদের জ্ঞান ফিরে। মাথার উপরে ফ্যান ঘুরছে, তবুও কেন গরম লাগছে। নড়াচড়া করতে গেলেও কিন্তু পারল না। হাত পা ভীষণ ব্যথা, ঠোঁট কেটে গিয়েছে, সেখানে ফুলে বালিশ হয়েছে। মাকে পাশে দেখে ফরহাদ যেন নিমিষে ব্যথা ভুলে গেল। ফিসফিস করে বলল, আম্মা তুমি জানো ওকে আমি পেয়েছি? শায়লা বানু এতক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। হঠাৎই ছেলের কথা শুনে বুঝতে পারলেন না ছেলের এমন অবস্থায় কে করছে। আসল ঘটনা শোনার জন্য এতক্ষণ উনি উতলা ছিলেন। ওনাকে চুপচাপ থাকতে দেখে ফরহাদ বলল, আম্মা হৈমন্তীকে দেখেছি। তুমি জানো ও দেখতে কত সুন্দর হয়ে গেছে। আমাদের বাচ্চাটাও সুন্দর হয়েছে, একদম আমার মতো। আমি সুস্থ হয়ে তোমাকে নিয়ে যাব ওকে আনতে। শায়লা বানু ছেলের এমন কথায় চমকে উঠলেন। হৈমন্তীর সামনে দাঁড়ানোর ক্ষমতা ওনার নেই। উনি নিজেকে শান্ত রেখে বললেন, হৈমন্তীর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো? হয়েছে তো কি হয়েছে? আমার বউ বাচ্চা আমি ইচ্ছে করলে ফিরিয়ে নিতেই পারি। তাছাড়া বাচ্চা সহ ওকে আবার কে বিয়ে করবে? আমি গেলেই দেখবো ওর মা খুশি হয়ে যাবে। আবার বিয়ে করব। লতার সঙ্গে আমি থাকবো না। শায়লা বানুর মনের মধ্যে আশার আলো ফুটে উঠল, কিন্তু ভরসা করতে পারল না। হৈমন্তীর বাপ ভাইদের সামনে গেলে যদি ঝামেলা হয় তখন? উনি বুদ্ধি করতে লাগলে কিভাবে হৈমন্তীকে আবারও ফিরিয়ে আনা যায়। রোহানের সামনে বসে আছে আবির। নির্জন পরিবেশ। রোহানের মেজাজ মোটামুটি শান্ত, কিন্তু আবির রেগে আছে। ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। রাগ কন্ট্রোল করতে যথাযথ চেষ্টা করে চলছে। কিছুক্ষণ আগে চয়নিকা রোহানকে বোন কষ্ট করে সব বলছে। রোহান আর অপেক্ষা করেনি, আবিরের অফিসে চলে এসেছে। শেষবার ছেলেটা খুন খারাপির সঙ্গে জড়িয়ে না যায় ভয় পাচ্ছে। রোহানকে এভাবে চুপচাপ দেখে আবির ব্রুকুসকে বলল, কিছু বলা থাকলে বল, নয়তো বিদায় নে। মেজাজ চরম খারাপ। রোহান বনিতে না করে শান্ত কণ্ঠে বলে, ফরহাদ কোথায়? কি করেছিস ওর সঙ্গে? কিছু করিনি, শুধু কয়েকটা চড় থাপ্পড় দিয়েছি। তো দুলাভাইয়ের জায়গায় থাকলে না আমি ওকে এতক্ষণে মর্গে পাঠাতাম। বেহুদা লোকজন। এত কিছু হয়ে গেছে তবুও কোনো হেলদোল নেই। আবির ওর বোন, ওরা বুঝবে। তুই কেন ঝামেলা করছিস? আন্টি জানলে কি হবে জানিস? হৈমন্তীর সম্পর্কে কিছুই তো জানিস না। আবির আবার রেগে গেল। ও টেবিল চাপড়ে বলল, এটুকু একটা মেয়ের সম্পর্কে জানতে আহামরি কিছু করতে হয়নি আমার। তাছাড়া আজ 5 বছর ধরে মেয়েটাকে দেখছি, কখনো কোনো খারাপ কিছু আমি দেখিনি। আমার বোনের সঙ্গে মেলামেশা করে। অরিন আগে কতটা বেপরোয়া ছিল জানিস তো? এই মেয়েটার সঙ্গে মিশে একদম শান্ত হয়ে গেছে। রোহান ব্রুকুসকে বলল, হৈমন্তী ওর কোন বন্ধুর বিয়ের জন্য দেশে ফিরেছে। ওটা কি অরিন ছিল? তোর কি মনে হয়? আমি বলছিলাম অরিনকে হৈমন্তীকে বুঝিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসতে। তাছাড়া 2 বছর আমি ওখানেই ছিলাম। সেসব কথা পরে বলবো। এখন বল, এই ফরহাদকে তোর বোনেরা সহ্য করে কিভাবে? আবিরের কথায় রোহান উত্তর করতে পারল না। কিছুই ভালো লাগছে না। আবির নীরবতা ভেঙে বলল, আচ্ছা আমার সঙ্গে হৈমন্তীর বিয়ে নিয়ে তোর কি অসুবিধা বলবি? আমি তো কোনো অসুবিধা দেখছি না। মেয়েটা ডিভোর্সি, আন্টি মানবে না, আঙ্কেল ঝামেলা করবে। আমার তো এখন আফসোস হচ্ছে আমিও কেন ডিভোর্সি হলাম না। অপেক্ষা কর, আম্মুকে বলছি আমার বিয়ে দিয়ে ডিভোর্সের ব্যবস্থা করতে, তাহলে তো কোনো সমস্যা নেই। রোহান মাথায় হাত দিয়ে নড়ে চড়ে বসল।
আবির চোখ মুখ কঠিন করে বসে আছে। এই ছেলের কাছে কোনো বিষয় কঠিন না, সবই সহজ। হৈমন্তীকে ওর বেশ পছন্দ, কিন্তু আবিরের মতে একভাবে কখনো ভাবেনি। ডিভোর্সি মেয়েদের সমাজে ভালো চোখে দেখে না, সে দোষটা জারি থাকুক না কেন। ভেবেছিল যদি মেয়েটার বিয়ে না হতো তাহলে নিজের জন্য দুলাভাইয়ের কাছে প্রস্তাব দিত, কিন্তু আবির তো লাগাম ছাড়া মানুষ, নিজের কাছে যা ঠিক বলে মনে হবে ওটাই ঠিক, কাউকে পরোয়া করে না। রোহান ভাবলো আপার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ থেকে শুরু। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।